কি অবস্থা আপনাদের? আছেন সবাই? স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। পড়াশোনা তো শেষ নাকি? পড়াশোনা কি আর বাকি আছে কিছু? বলতেছি আপনাদের পরীক্ষা 20 তারিখে না? জি স্যার। জি স্যার। আজকে তো 16 তারিখ। এখন তো আর পড়াশোনা নাই নাকি? পড়াশোনা তো আছে স্যার। হ্যাঁ? পড়াশোনা তো আছেই। পড়াশোনা আছে, পড়াশোনা শেষ না? এখন না তো শুধু স্যার। ঘুমাবেন, রেস্ট করবেন আর পরীক্ষা দিবেন। সিলেবাস শেষ হইলেও নিজের দিক থেকে তো ফুললি কমপ্লিট না। কমপ্লিট না? পরীক্ষার আগে পড়তে হবে ভালো করে। রিভাইজ দিতে হবে স্যার বারবার। মন থাকে না। অ্যাসুরেন্স তো পড়া শেষ নাকি? অ্যাসুরেন্স তো কোনো অসুবিধা নাই। হ্যাঁ স্যার। সবগুলো চ্যাপ্টার কভার হয়ে গেছে না? একটা চ্যাপ্টার মনে হয় ছিল ওই যে মামুন স্যারের 16 নাম্বার চ্যাপ্টারটা। ওটা হয় নাই না? না স্যার। আচ্ছা। তাহলে আমরা 14, 15, 16 হ্যাঁ? ৩ টাতে আসলে একটার সাথে লিঙ্ক করা। 14 আর 15 ভালো করে পড়লে আসলে 16 তে যে খুব বেশি কিছু লাগে তা কিন্তু না। এগুলো ইন্টারলিঙ্কড আরকি একটার সাথে একটা। একটা পড়লে আসলে একটার সাথে লিঙ্ক করে বাকিগুলা হয়ে যায়। হ্যাঁ। কোড অফ এথিক্স টা হচ্ছে স্টার্ট করে দেই। আচ্ছা, কোড অফ এথিক্স টা আমি টোটাল 14, 15, 16 তিনটা চ্যাপ্টার নিয়ে ব্লেন্ডিং করে একটা ক্লাস করছি। যাতে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। এখান থেকে কোনো কোয়েশ্চেন আসলে যেহেতু একবার করছেন এখন তো আপনাদের ধারণা আছে। সেটা আবার একটু ঝালাই হবে আরকি। নাকি? স্যার। আচ্ছা। কোড অফ এথিক্স টা কার জন্য জানেন তো? আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ? আমরা যে প্রফেশনালি কাজ করব, আমরা তো আইদার প্র্যাকটিসে থাকবো অথবা সার্ভিসে থাকবো, তাই না? আফটার আওয়ার কোর্স অথবা ডিউরিং আওয়ার কোর্স আমরা যে সার্ভিসটা দিচ্ছি, আমরা কি আইনের ঊর্ধ্বে? না স্যার। আমাদের জন্য কোড অফ কন্ডাক্ট আছে না? আমাদের এথিক্যাল কিছু থাকা উচিত না? জি স্যার। জি তো স্যার। এটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের জন্য এথিক্যাল গাইডলাইন। আপনি তো স্বাধীনভাবে কাজ করবেন। আমরা তো আমাদের সার্ভিসটা ইন্ডিপেন্ডেন্টলি দিব। নাকি কারো দ্বারা বায়াস হয়ে ইনফ্লুয়েন্স হয়ে দিব? না স্যার, ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্টলি দিব। তো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে গেলেও তো আমাদের অনেক সময় থ্রেট আসতে পারে। আসতে পারে না? স্যার। আপনি স্বাধীনভাবে, নৈতিকভাবে, মোরালি ঠিকঠাক থেকে কাজ করতে যাবেন। কিন্তু ডিউরিং ইউর সার্ভিস অর আপনার জব আপনি তো কিছু থ্রেট বা আনএথিক্যাল কিছু ফেস করতে পারেন। তো এইজন্য কোড অফ এথিক্স টা আপনাকে গাইড করবে যে এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আপনার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলা কি? আপনি কিভাবে এথিক্যাল ইস্যু অ্যারাইজ হলে সেটা সলভ করবেন কিভাবে? আপনি কাজ করতে গেছেন, আপনি স্বাধীনভাবে কাজটা করতে পারতেছেন না। নানান রকম থ্রেট অ্যারাইজ হচ্ছে। তো থ্রেট গুলাকে এখানে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। কোনটা কি টাইপের থ্রেট? আর থ্রেট যদি আমরা পেয়ে থাকি থ্রেটটা আমরা কিভাবে এটার এগেইনস্ট এ সেফগার্ড নিয়ে কিভাবে আমি থ্রেটের কারণে আমার যে রিস্কটা অ্যারাইজ হবে, রিস্কটাকে আমি কিভাবে মিনিমাইজ করব? ওই গাইডলাইন দিবে। এটা আপনি যখন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন প্র্যাকটিস থাকবেন। আবার যখন সার্ভিসে থাকবেন, চাকরিতে গেছেন। চাকরি করার সময় ম্যানেজমেন্ট আপনাকে আনএথিক্যাল কাজ করতে বলতে পারে। পারে না? জি স্যার। বলবে তুমি এখানে সেল বাড়ায় দাও, এখানে পারচেজ কমায় দাও, তুমি এই করো, আমার প্রফিট ওভার সেট করে দাও, আন্ডার সেট করে দাও, ট্যাক্স কমায় দাও। এরকম এই ধরনের অফার করলে আপনি কি এটা করতে পারবেন? হ্যাঁ। তা আপনাকে এথিক্স আপনাকে এখান থেকে আপনাকে এটা শিখাচ্ছে। আপনি কখন আনএথিক্যাল আপনি কেন আনএথিক্যাল কাজ করতে পারবেন না? আপনাদের একটা এথিক্যাল স্ট্রেংথ আছে। এটা আপনাকে গাইড করতেছে। এটাকে পুঁজি করে আপনি সমস্ত আনএথিক্যাল কাজ থেকে নিজেকে কি রাখবেন? সেফ রাখবেন। আচ্ছা। এখন দেখেন যে আমাদের জন্য যে কোড অফ কন্ডাক্ট আমরা যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাদের জন্য যে গাইডলাইন, এথিক্যাল গাইডলাইন এটা কি রুল বেস নাকি প্রিন্সিপাল বেস? মানে রুল তো হচ্ছে যেটা কি যেটা আমার আইন করে রাখা হয়। বাট এটা তো আমার এরকম কোন রুল না, আইন না। এটা কি আইনের কোন ধারা? এই কোড অফ কন্ডাক্ট প্রফেশনাল এথিক্স গুলা? এটা তো আইনের কোন ধারা না, তাই না? না স্যার, এটা একটা নীতি ধরনের। নীতি। এটা কি রুল বেস নাকি প্রিন্সিপাল বেস? এটা নিয়ে কথা। It contains some rules, প্রিন্সিপাল but বেস। in the main it is flexible guidance. So it can be seen as being a framework of principle rather than as a set of rules.
তাহলে এটা হচ্ছে আমার কি ফ্রেমওয়ার্ক অফ প্রিন্সিপাল, বাট এটা কোনো রুলস না। So there are number of advantages of framework of principle over a system of ethical rule, which are outlined. নিচে কি করা আছে দেখেন, active consideration and demonstration of conclusion, broad interpretation of ethical situation, individual situation cover করছে, flexible to changing situation, can incorporate prohibitions. এখন আসেন যে এটা কি আমাদের রুল আর প্রিন্সিপালের মধ্যে দেখেন পার্থক্যটা কি। Rules are imposed from the outside and must be obeyed to avoid incurring some kind of penalty, whereas principles are internal and force you to do what you think it is right or correct. তাহলে রুলটা কিন্তু আমার কি আউটসাইড থেকে আসে এবং আপনাকে ইউ মাস্ট কমপ্লাই, যদি কমপ্লাই না করেন আপনার কিন্তু ফাইন হবে, পেনাল্টি হবে, জেল জরিমানা হবে। আর প্রিন্সিপাল বেস সিস্টেমটা হচ্ছে কি আপনাকে ফ্লেক্সিবিলিটি অ্যালাউ করছে এবং এটার ব্রড ইন্টারপ্রিটেশন দেয়া আছে, কিন্তু রুলসে কিন্তু অত ব্রড ইন্টারপ্রিটেশন দেয়া থাকে না, ওইটা হচ্ছে কি প্রমাণ সাপেক্ষ অনেক কিছু হয়। তারপরে এনকারেজ ইভ্যালুয়েশন, আপনি অনেক কিছু, আপনি সিচুয়েশন অনেক কিছু ইভ্যালুয়েট করতে পারবেন। অ্যালাউ ফর ইন্ডিভিজুয়াল সিচুয়েশন, ইন্ডিভিজুয়ালি একজন ব্যক্তি যদি কোনো আনএথিক্যাল কোনো ইস্যু ফেস করে, কোনো থ্রেট ফেস করে, তাহলে সে কি করবে, এই গাইডলাইনটা কিন্তু এখানে আছে। এটাতে কিছু রুল কন্টেইন করতে পারে, মানে আপনি যদি কোনো জায়গায় নন কমপ্লাই করেন, যদি আপনার এথিক্যাল কোনো ইস্যু হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আলটিমেটলি আইনের মাধ্যমে কিন্তু আপনার পানিশমেন্ট হইতে পারে। এই জন্য এখানে কিছু কিছু ইনস্ট্রাকশন আছে যেটা কিনা অনেকটা রুলের মতো, বাট এক্স্যাক্টলি রুল না। তাহলে আমরা বলতে পারি যে আমার কোড অফ প্রফেশনাল এথিক্সটা কিন্তু প্রিন্সিপাল বেস, নট রুল, তাই তো? এখন আসেন, আপনি যে এথিক্যালি কাজ করবেন এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আপনি যে এথিক্যালি কাজ করবেন, আপনাকে সারাটা জীবন এই কয়টা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আপনার সবসময় মাথায় রাখতে হবে। আপনি যদি আপনার থ্রু আউট দ্য প্রফেশন এই 5টা প্রিন্সিপালস মাথায় রাখেন, তাহলে আপনার দ্বারা কোনোদিনও ডিসঅনেস্ট কাজ হবে না, আনএথিক্যাল কাজ হবে না, প্রফেশনাল মিসকন্ডাক্ট আপনার দ্বারা হবে না, আপনি কোনো অন্যায় করতে পারবেন না যদি আপনি শুধু 5টা প্রিন্সিপাল মাথায় রাখেন। এই 5টা জিনিস সবসময় মাথায় রাখবেন। আপনার এটা প্রফেশনাল লেভেলে কাজ লাগবে, অ্যাডভান্স লেভেলে কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। কোড অফ এথিক্সটা আপনি একবার যদি পড়ে ফেলেন, এটা থেকে মিনিমাম 10 মার্কের কোশ্চেন প্রফেশনাল লেভেলে আসবে, 10 to 15 মার্কের কোশ্চেন অ্যাডভান্স লেভেলে আসবে। সো এটা একবার যদি আপনার মাথায় সেট হয়ে যায়, এটা আপনার আর কখনো পড়তে হবে না। তাহলে আমাদের একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে। একটা হচ্ছে কি ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটিটা হচ্ছে কি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনাকে সবসময় স্ট্রেট ফরওয়ার্ড হইতে হবে এবং অনেস্ট হইতে হবে ইন অল প্রফেশনাল এন্ড বিজনেস রিলেশনশিপ। আপনি আপনার প্রফেশনে যত প্রফেশনাল রিলেশনশিপ মেনটেন করবেন, যত বিজনেস রিলেশনশিপ মেনটেন করবেন, ইন ইউর অল অ্যাক্টিভিটিস ইউ হ্যাভ টু বি স্ট্রেট ফরওয়ার্ড এন্ড অনেস্ট। সুতরাং আপনার এদিক সেদিক যাওয়ার কোনো স্কোপ নাই, ডিসঅনেস্ট হওয়ার কোনো সুযোগ নাই। দ্যাট ইজ কল্ড ইন্টিগ্রিটি। অবজেক্টিভিটি, এটা হচ্ছে অ্যানাদার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। এটা কি শুড নট অ্যালাউ বায়াস, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর আনডিউ ইনফ্লুয়েন্স অফ আদার্স টু ওভাররাইড প্রফেশনাল অর বিজনেস জাজমেন্ট। তাহলে আপনি যখন যে কাজটা করবেন, ইউ হ্যাভ টু ডু ইউর জব ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট এনি বায়াসনেস। মানে আপনি অন্য দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে, বায়াস হয়ে কোনো কাজ করবেন না। ইন্ডিপেন্ডেন্টলি আপনি এজ এ অডিটর, এজ এ প্রফেশনাল, আপনার কাছে ইন্ডিপেন্ডেন্টলি প্রফেশনাল জাজমেন্টে যেটা নৈতিক মনে হয় আপনি সেটা স্ট্রেট করবেন। আপনি কোনোভাবে অন্য দ্বারা প্ররোচিত হবেন না, অন্য দ্বারা প্রভাবিত হবেন না। দ্যাট ইজ কল্ড অবজেক্টিভিটি। এটা হচ্ছে চ্যাপ্টার 14, 15, 16 তিনটা মিলে ব্ল্যান্ড করে একটা ক্লাস, হ্যাঁ, নট 16। আচ্ছা, প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার কি? এটা হচ্ছে আরেকটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। অর্থাৎ আপনাকে আপনার প্রফেশনে প্রফেশনাল কম্পিটেন্স আপনার মধ্যে থাকতে হবে এবং ডিউ কেয়ার থাকতে হবে। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হ্যাজ এ কন্টিনিউইং ডিউটি টু মেইনটেইন প্রফেশনাল নলেজ and skill at the level required to ensure that a client or employer receives competent professional service based on current development in practice. অর্থাৎ আপনি যখন এই প্রফেশনে আসছেন, আপনাকে সবসময় আপডেট থাকতে হবে উইথ ইউর নলেজ, উইথ টেকনিক্যাল স্ট্যান্ডার্ড এন্ড এভরিথিং, ল সবকিছুতে। কারণ আপনার থেকে যখন প্রফেশনাল অ্যাডভাইস নিবে ক্লায়েন্টরা, আপনি যখন অ্যাডভাইস দিবেন, বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিবেন, প্রফেশনাল অ্যাডভাইস দিবেন, আপনি যদি আপ টু ডেট না থাকেন তাহলে আরেকজনকে অ্যাডভাইস দিতে পারবেন না। ধরেন একজন ডাক্তার, সে যদি রীতিমতো সবসময় পড়াশোনা করে আপডেট না থাকে, তাহলে নতুন নতুন রোগ যখন তৈরি হবে, সে কিন্তু
মানে রেলিভেন্ট মেডিসিন দিয়ে রোগীকে রক্ষা করতে পারবে না। আপনার ক্ষেত্রেও সেম জিনিস। প্রফেশনাল কম্পিটেন্স ইন ডিউ কেয়ারটা কি? আপনাকে অলওয়েজ আপডেট থাকতে হবে উইথ প্রফেশনাল স্ট্যান্ডার্ড। আমার জন্য যা আমার আইএএস, আইএফআরএস, ট্যাক্স, ল, অ্যাক্ট যা আমাদের প্রফেশনের সাথে রিলেটেড সবসময় পড়াশোনা করে নিজেকে সবসময় আপডেট রাখতে হবে। এবং এই যে ডিউ কেয়ার, হ্যাঁ? আপনাকে উইথ ডিউ কেয়ার আপনাকে সার্ভিসটা প্রোভাইড করতে হবে। সো এটা হচ্ছে অ্যানাদার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। কনফিডেনশিয়ালিটি। আপনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে অ্যানাদার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে কনফিডেনশিয়ালিটি। আপনি চাইলে কখনো আপনার ক্লায়েন্টের কোনো কিছু যেকোনো জায়গায় ডিসক্লোজ করতে পারবেন না। এখানে বলা আছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শুড রেসপেক্ট দ্য কনফিডেনশিয়ালিটি of information and should not disclose any such information to third parties without proper and specific authority unless there is a legal or professional right or duty to disclose. আর আপনাকে যদি বলা হয় আপনি যেখানে কাজ করবেন, যে অডিট করবেন, আপনি কি তার কোনো কিছু ডিসক্লোজ করতে পারবেন? বাইরে মানুষকে বলতে পারবেন? চাইলে ডিসক্লোজ করতে পারবেন মিডিয়াতে বা থার্ড পার্টিতে যেকোনো কিছুতে। আপনাকে বলছে না। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে you always have to respect the confidentiality of information and should not disclose any such information to third parties without having proper and specific authority unless there is a professional right or duty to disclose. তাহলে আপনাকে কিন্তু এখানে কিন্তু unless বলা আছে, except কি? যদি এটা আপনার প্রফেশনাল এন্ড লিগ্যাল ডিউটি হয় ডিসক্লোজ করা তখন করতে পারবেন। আপনি যদি দেখেন যে জনস্বার্থ বিরোধী কোনো ইস্যু যেটা কিনা আমার দেশের স্বার্থে, পাবলিক ইন্টারেস্টে, জনস্বার্থে, you should be disclose those information, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। আপনারা কি বুঝতেছেন? কোনো কোয়েশ্চেন আছে? বইলেন। যেহেতু আগে করছেন আপনাদের কোনো জায়গায় কোয়েশ্চেন থাকতে পারে। জি স্যার, বুঝতেছি স্যার। আচ্ছা, তাহলে কনফিডেনশিয়ালিটিটা হচ্ছে বুঝতে পারছেন তো? মানে আপনাকে সবসময় ক্লায়েন্টের ইনফরমেশন কনফিডেনশিয়াল রাখতে হবে। যতক্ষণ না আপনি there is a legal or professional right or duty to disclose. মানে আপনি কোন একটা ক্লায়েন্টে যখন অডিট করছেন, আপনি দেখলেন যে তারা টেরোরিজম অ্যাক্টিভিটির সাথে ইনভলভ, যেটা দেশের স্বার্থ বিরোধী। ওইটাও কি আপনি ডিসক্লোজ করবেন না? ওইটা কি আপনি চুপচাপ চলে আসবেন? না স্যার। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা এটা আপনার লিগ্যাল ডিউটি, প্রফেশনাল রাইট যে আপনি সেটা ডিসক্লোজ করবেন। আপনার অধিকার আছে সেটা ডিসক্লোজ করার। প্রফেশনাল বিহেভিয়ার মানে a professional accountant should comply with relevant laws and regulations and should avoid any action that discredit the profession. তাহলে আমরা যেহেতু প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমাদের একটা প্রফেশন আছে, তাই না? তাহলে এই প্রফেশনে ডিসক্রেডিট হয় এমন কিছু করতে পারবো না। আপনি কারেন্টলি you are the article students under ICAB. আপনি যখন পাস করবেন আপনি আইসিবির মেম্বার হবেন। এখন আপনি আর্টিকেল স্টুডেন্ট। সো কারেন্টলি আপনি কিন্তু ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার্স। সো আপনি আপনার প্রফেশনের জন্য আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশন বা আমাদের আইসিএবি, হ্যাঁ, আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের যেই মানে কি বলবো, আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের জন্য যে গাইডলাইন আছে বা আমাদের যে ইনস্টিটিউট থেকে আমাদেরকে যা গাইডলাইন দিবে টাইম টু টাইম, এবং ইনস্টিটিউটের যে বাইলজ, ইনস্টিটিউটের যে আইনের মতো আর কি, মানে আমাদের সিএ অর্ডার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্ডার, এগুলার জন্য এগুলা যাতে আমার ডিসক্রেডিট হয় এমন কিছু আমি করতে পারবো না, যেটা কিনা আমার প্রফেশনের জন্য বদনাম বয়ে আনতে পারে। আপনি এমন কোনো কাজ করবেন না যেই কাজটা কিনা আপনার প্রফেশনের জন্য কি হার্মফুল বা ক্ষতিকর, ডিসক্রেডিট। এটাকে বলা হচ্ছে প্রফেশনাল বিহেভিয়ার। তাহলে কি আমরা পাঁচটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আমাদের মাথায় থাকবে সব সময়? ইনশাআল্লাহ। ওকে, জাস্ট এ সেকেন্ড।
আচ্ছা, তাহলে আমরা 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ক্লিয়ার। এই 5টা সবসময় মাথায় রাখবেন। এটা আপনি এথিক্যাল কোনো কোয়েশ্চেন আসলেই আপনার কিন্তু এই 5টা দিয়ে আপনি এটা ডিফেন্ড করতে পারবেন। দেন হচ্ছে আপনি ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ? তাহলে আমাদের ইট ইজ ইন পাবলিক ইন্টারেস্ট এন্ড দেয়ারফর required by code of ethics that members of assurance teams, firms and when applicable network firms be independent of assurance. অর্থাৎ আপনি যখনই কোন একটা অডিট টিমের মেম্বার হবেন বা একটা সিএ ফার্মের স্টাফ হিসেবে কাজ করবেন, এমপ্লয়ি হিসেবে কাজ করবেন, আইদার মেম্বার হিসেবে থাকবেন, আপনি যেই মোডেই থাকেন না কেন, আপনি যখন প্রফেশনাল সার্ভিস যে দিচ্ছে ফার্ম থেকে ওই টিমের যখন মেম্বার হবেন, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু অলওয়েজ মেইনটেইন কি ইন্ডিপেন্ডেন্স মেইনটেইন করতে হবে। তো এখানে আপনার বলা হচ্ছে যে আপনি ইন্ডিপেন্ডেন্স মেইনটেইন করতে হলে আপনাকে কি করতে হবে? যদি আপনি মনে করেন যে কোনো থ্রেট আছে আপনার সার্ভিসে, তাহলে ইনিশিয়াল স্টেপ কিছু স্টেপের কথা বলা আছে। স্টেপ 1 হচ্ছে আইডেন্টিফাই থ্রেট, মানে আমি যে স্বাধীনভাবে যেই আমার অডিট প্রফেশনটাই হচ্ছে স্বাধীন প্রফেশন, মানে ইন্ডিপেন্ডেন্টলি আমি সার্ভিস দিচ্ছি। তাহলে একটা স্টেপ হচ্ছে আপনাকে আমার ইন্ডিপেন্ডেন্সের জন্য বা আপনার ইন্ডিপেন্ডেন্সের জন্য যে থ্রেটটা সেটা আইডেন্টিফাই করতে হবে। যদি থ্রেট থেকে থাকে দেন ইভ্যালুয়েট করতে হবে যে থ্রেটটা সিগনিফিকেন্ট কিনা। আমি আমার অডিট করার সময় একটা থ্রেট আইডেন্টিফাই করলাম যে এই থ্রেটের কারণে আমার অডিট অপিনিয়নটা বাধাগ্রস্ত হবে। তা আমি যদি কোনো থ্রেট পেয়ে থাকি, প্রথমে নাম্বার 1 এ নাম্বার 2 আমার কাজ হচ্ছে থ্রেটটা ইভ্যালুয়েট করা যে আমার এই থ্রেটের কারণে আমার কোনো ক্ষতি হচ্ছে কিনা। আমার অপিনিয়নটা বাধাগ্রস্ত হবে কিনা, আমি স্বাধীনভাবে অপিনিয়ন দিতে পারবো না এমন কিছু ঘটে কিনা, ইভ্যালুয়েশন করব। স্টেপ 3 হচ্ছে যদি আমি মনে করি যে না, ইফ থ্রেটস আর নট ইনসিগনিফিক্যান্ট, যদি আমি মনে করি যে থ্রেটটা ইনসিগনিফিক্যান্ট না, তার মানে কি এটা সিগনিফিক্যান্ট, আইডেন্টিফাই এন্ড অ্যাপ্লাই সেফগার্ড টু এলিমিনেট রিস্ক অর রিডিউস টু অ্যান অ্যাকসেপ্টেবল লেভেল। তাহলে আমি যদি মনে করি যে আমার অডিটের জন্য যে থ্রেটটা আমি পাইছি বা আইডেন্টিফাই করছি এটা সিগনিফিক্যান্ট, অর্থাৎ এটা আমার অডিট অপিনিয়নটাকে বাধাগ্রস্ত করবে, ইনফ্লুয়েন্স করবে বা আমি বায়াস হয়ে যেতে পারি, তাহলে সেক্ষেত্রে আমায় কি করতে হবে? আমি কি অডিটটা ছেড়ে দেব? না, ওটা ছেড়ে দিব না। নো স্যার, আমি কি করব? সেফগার্ড ইউজ করতে হবে। আমি সেফগার্ড ইউজ করব আমার যেই থ্রেটের কারণে আমার যে রিস্কটা অ্যারাইজ হলো, রিস্কটাকে এলিমিনেট করার জন্য অথবা এটা রিডিউস করার জন্য। রিস্ক হয়তো আমি সবসময় 100% এলিমিনেট করতে পারবো না, জিরো করতে পারবো না, বাট এটাকে আমি রিডিউস করে অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসতে পারি, তাই তো? ইয়েস স্যার। Okay, it also recognizes that there may be occasions where no safeguard is available. এখন আপনি দেখলেন যে আপনি যে রিস্কটা আইডেন্টিফাই করছেন, কোন ক্ষেত্রে দেখলেন যে এই রিস্কের জন্য কোনো সেফগার্ডই নাই এই সিচুয়েশনে। মানে আপনি কোনো প্রবাবল যে সেফগার্ড আপনার থাকতে পারে, পসিবল যে সেফগার্ড থাকতে পারে, আপনি কোনো অ্যাভেলেবল সেফগার্ড পাচ্ছেন না। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনাকে আবার 2টা অপশনের কথা বলা আছে। এলিমিনেট দ্য ইন্টারেস্ট অর অ্যাক্টিভিটিস কজিং দ্য থ্রেট। প্রথম কাজ হচ্ছে আপনার যেই ইন্টারেস্টটা বা যে থ্রেটটা আসছে, হ্যাঁ, এখানে আপনার যেই আপনার সেলফ ইন্টারেস্ট থ্রেট থাকতে পারে, সেলফ রিভিউ থ্রেট থাকতে পারে, বিভিন্ন রকম থ্রেট থাকতে পারে। তা আপনি প্রথমে ট্রাই করবেন যে এখানে আমার যেটার জন্য এই থ্রেটটা অ্যারাইজ হইছে, যে ইন্টারেস্টের জন্য, ওই ইন্টারেস্টটাকে রিমুভ করে দেয়া। তাহলে তো আমার আর থ্রেট থাকলো না। থাকলো? নো স্যার। আর আপনি যদি না, আপনি ফেল করতেছেন ওই ইন্টারেস্টটাকে রিমুভ করতে পারতেছেন না, দেন ইউ ক্যান ডিক্লাইন দ্য এনগেজমেন্ট অর ডিসকন্টিনিউ ইট। আপনি দেখছেন যে না, আপনার জন্য আলটিমেটলি যে সেফগার্ড অ্যাভেলেবল নাই, কিন্তু যে রিস্কটা আছে এই রিস্কের কারণে আলটিমেটলি আপনার অপিনিয়নটা বাধাগ্রস্ত হচ্ছেই, আপনি ইন্টারেস্টটা কোনোভাবে রিমুভ করতে পারতেছেন না, তাহলে আপনাকে বলছে ফাইনালি ইউ ক্যান ডিক্লাইন দ্য এনগেজমেন্ট। তাহলে অডিটটা আপনি ছেড়ে দিতে পারেন, আপনি ডিসকন্টিনিউ করতে পারেন। বুঝা গেছে? এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এখন আসেন থ্রেট কি ধরনের থ্রেট আছে, আমরা অডিট করার ক্ষেত্রে কি ধরনের থ্রেট ফেস করতে পারি। There are 5 general sources of threat identified by the court. Other sources identify as 6 threat, মানে 5টা থ্রেটের কথা আমাদের কোড অফ এথিক্সে বলা আছে, বাট আরো একটা এডিশনাল থ্রেটের কথা আমরা শুনি, যেটা হচ্ছে ম্যানেজমেন্ট থ্রেট। তাহলে 5টা থ্রেটের প্রথমটা হচ্ছে সেলফ ইন্টারেস্ট থ্রেট। সেলফ ইন্টারেস্ট থ্রেট হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানে অডিট করবেন ওইখানে আপনার ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট আছে ওই ক্লায়েন্টে, দ্যাট ইজ কল্ড সেলফ ইন্টারেস্ট থ্রেট। তাহলে একটা অ্যাসাইনমেন্টে কিন্তু একাধিক থ্রেটও থাকতে পারে, ঠিক আছে? মানে একই সিনারিতে একাধিক থ্রেটও থাকতে পারে, একটাতে শুধু একটা থ্রেট থাকবে নট নেসেসারি কিন্তু। তো সেলফ ইন্টারেস্ট থ্রেটটা কি? আমার ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট আছে ওই ক্লায়েন্টে। কেমন হইতে পারে? ওইখানে হয়তোবা আমার
কোন একজন ভাই ওইখানে চাকরি করে ওই কোম্পানিতে, তাহলে আমার ভাইয়ের কোম্পানিকে সেভ করার জন্য ভাইয়ের ইন্টারেস্টে কিন্তু আমি কি বায়াস হয়ে যেতে পারি না অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে? জি স্যার। অথবা জি আপনি স্যার। দেখলেন যে অথবা আপনি দেখলেন যে এখানে আপনার আরো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট কি হতে পারে? আপনি অডিট করতেছেন, আপনাকে অডিট করার সময় বলল যে শুনেন, অডিট শেষ করলে আপনি আমাদের এখানে 1 লাখ টাকা বেতনে জয়েন করেন। তাহলে এটাও একটা থ্রেট না? টাইপ অফ থ্রেট না? জি স্যার। এটাও কিন্তু হুম। সেলফ ইন্টারেস্ট থ্রেট। মানে আপনার ইন্টারেস্ট আছে। আপনার ইন্টারেস্টটা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোনভাবে ইউ হ্যাভ ইন্টারেস্ট অন দ্য ক্লায়েন্ট। দ্যাট ইস কল্ড সেলফ ইন্টারেস্ট থ্রেট। তাহলে দেখেন এখানে এক্সাম্পল দেয়া আছে, দ্য কোড অফ এথিক্স হাইলাইটস এ গ্রেট নাম্বার অফ এরিয়াস ইন হুইচ এ সেলফ ইন্টারেস্ট থ্রেট মাইট অ্যারাইজ। কি থাকতে পারে? এমপ্লয়মেন্ট উইথ দ্য অ্যাসুরেন্স ক্লায়েন্ট। মানে যে ক্লায়েন্টটা আপনি অডিট করতেছেন এখানে আপনার চাকরি হওয়ার একটা চান্স আছে। তাহলে এটা কিন্তু এখানে তাহলে আপনার সেলফ ইন্টারেস্ট আছে। পার্টনার অন ক্লায়েন্ট বোর্ড, মানে ক্লায়েন্টে যদি আপনার কোনো পার্টনারের ডাইরেক্ট ইনভলভমেন্ট থাকে, ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট থাকে, যে কোনো ভাবে সে বোর্ডে থাকতে পারে, হ্যাঁ সে এখানে বা প্র্যাকটিস এখানে চাকরি করতে পারে বা প্রিভিয়াসলি এখানে চাকরি করে আসছে এমন হইতে পারে, বা তাদের বোর্ডে থাকতে পারে, তাহলে এটাও কিন্তু সেলফ ইন্টারেস্ট থ্রেট। ফ্যামিলি এন্ড পার্সোনাল রিলেশনশিপ, আপনার ভাই আপনার ভাই ব্রাদার আপনার রিলেটিভ কেউ একজন এখানে চাকরি করে। এখন দেখা যাচ্ছে আপনার ভাই যখন ওই কোম্পানিতে চাকরি করবে, আপনার ভাই কোম্পানি যদি 100 কোটি টাকা প্রফিট করে, আপনার ভাই বছর শেষে 1 কোটি টাকা বোনাস পাবে। এখন আপনি যদি তারা দেখা যাচ্ছে এই বছর প্রফিট শো করছে বেশি, মানে আনএথিক্যালি বেশি প্রফিট শো করছে। কারণ আপনি দেখলেন যে এই প্রফিটটা যদি বেশি দেখায়, আপনার ভাই তো 1 কোটি টাকা বেশি বেনিফিট পাবেন। এটা দ্বারা আপনি আপনার অপিনিয়নটা বাধাগ্রস্ত হইতে পারে। আপনি ক্লায়েন্ট বেশি প্রফিট দেখাচ্ছে, তাও আপনি কিন্তু এটা এভয়েড করে যেতে পারেন। মানে স্কিপ করে যেতে পারেন। একটা সেকেন্ড। আচ্ছা, গিফট এন্ড হসপিটালিটি। গিফট এন্ড হসপিটালিটিটা হচ্ছে আপনি যখন কাজ করলেন, অডিট করতে গেলেন, আপনাকে ক্লায়েন্ট এমন কোনো গিফট দিল, গিফটের দ্বারা আপনার অডিট অপিনিয়নটা ইনফ্লুয়েন্স হয়ে গেল। মানে আপনি বায়াস অপিনিয়ন দিচ্ছেন। আপনাকে এমন একটা গিফট দিচ্ছে, আপনার অপিনিয়ন যা দেওয়ার কথা তা দিচ্ছেন না। আপনাকে এমন টাইপের হসপিটালিটি দিচ্ছে, হয়তো আপনাকে কি করতেছে, ডেইলি আপনাকে বলতেছে যে কয়দিন অডিট করুন, প্রতিদিন আপনি ইন্টারকন্টিনেন্টাল দিয়ে খাবেন, সোনারগাঁ থেকে খাবেন, তাহলে তখন এটা হসপিটালিটির মধ্যে পড়ে যাবে। ঠিক আছে? লোনস এন্ড গ্যারান্টি, আপনি ক্লায়েন্ট থেকে লোন বা গ্যারান্টি নিচ্ছেন। কোন কারণে আপনি তার থেকে লোন নিচ্ছেন। তো লোন নেওয়ার কারণে আপনি তো স্বাভাবিকভাবে তার প্রতি কাজ করতে পারেন যে সে তো আমাকে লোন দিয়ে বেনিফিট দিচ্ছে। ওভার ডিউ ফিস, আপনি দেখা যাচ্ছে কয়েক বছর ধরে তার কাছে টাকা পান। মানে লাস্ট ইয়ারের অডিটের টাকা এখনো পান। তো এটা আপনার একটা থ্রেট আছে যে আপনি যদি এবার তাকে তাদের কথা মতো অডিট অপিনিয়ন না দেন, আপনি টাকাটা নাও পাইতে পারেন। তাহলে দ্যাট ইস অলসো সেলফ ইন্টারেস্ট থ্রেট এর মধ্যে। পার্সেন্টেজ অর কন্টিনজেন্ট ফি, অর্থাৎ আপনি যদি আপনার অডিট ফিটা এভাবে ঠিক করেন যে
যে আপনি কি পরিমাণ কাজ করবেন, মানে আউটপুট বেসিসে ফিটা নির্ধারণ করা, সেটাও কিন্তু অনেকটা আপনার অপিনিয়নটাকে বাধাগ্রস্ত করবে। এটাও সেলফ ইন্টারেস্টেড। হাই পার্সেন্টেজ অফ ফিস, মানে আপনার টোটাল ফার্মের যেসব ক্লায়েন্ট আছে, টোটাল ক্লায়েন্টের মধ্যে এই ক্লায়েন্টটা আপনার সিগনিফিকেন্ট ক্লায়েন্ট, অর্থাৎ এই ক্লায়েন্টটা চলে গেলে আপনার আর্নিং অনেক কমে যাবে। আপনার টোটাল অডিট ফি তো 15% এর বেশি অডিট ফি। টোটাল অডিট ফি যদি আপনার ফার্মের 1 কোটি টাকা হয়, 15 লাখ টাকা এই ক্লায়েন্ট থেকে আসে, তাহলে আপনি এর উপর অনেক ডিপেন্ডেন্ট। এটাও কিন্তু সেলফ ইন্টারেস্টেড। দেন লো বলিং। লো বলিংটা কি? আপনি দেখা যাচ্ছে এই অডিট ফি সাধারণত লাস্ট ইয়ার ছিল 1 লাখ টাকা, এই বছর আপনি 50,000 টাকা দিয়ে কাজ করছেন, তাহলে গত বছর থেকে কমে কাজ করছেন। তো লো বলিং করলে এটা সেলফ ইন্টারেস্টেড। আপনি এটা পারবেন না, মানে মানে এক্সিস্টিং যে ফি আছে এর নিচে কাজ করতে গেলে আপনাকে কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হবে। আমি যে কাজ আরেকজন 1 লাখে করে আমি যদি 50,000 এ করি, তার মানে কি আমি ঠিকমতো লোকজন দিতে পারবো না, লোকজন খাটাতে পারবো না, ঠিকমতো টাইম দিতে পারবো না, স্বাভাবিক। সো দিস আর দ্য ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন আছে এখানে? না জি না স্যার, ঠিক আছে। দেন সেলফ রিভিউ থ্রেড। সেলফ রিভিউ থ্রেড হচ্ছে আপনি ওই প্রতিষ্ঠানকে আপনি অডিট ছাড়া অন্যান্য সার্ভিস দেন, অর্থাৎ আপনি তাদের অ্যাকাউন্টসটা তৈরি করে দিচ্ছেন, বছর শেষে আপনি অডিট করতেছেন, তাহলে আপনার কাজটা আপনি রিভিউ করলেন, মানে আপনি তাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আপনি যে সিএ ফার্মে কাজ করেন, আপনাকে বললো যে সারা বছর তুমি আমাদের অ্যাকাউন্টসটা তৈরি করে দিবা এবং বছর শেষে তুমি অডিট করবা। তাহলে সাধারণত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস প্রিপেয়ার করে আমরা অডিট করি, আর এখানে যদি আমি অ্যাকাউন্টস প্রিপেয়ার করি, আমি অডিট করি, তাহলে আমি কি আমার ভুল বের করবো? নো স্যার। না স্যার। বলবো না, আমি জানি যে আমার লোক কাজ করছে, তো তাহলে আমি কি করব? আমার অপিনিয়ন বাধাগ্রস্ত হতে পারে। তাহলে এটা এখান থেকে যে রিভিউটা, যে থ্রেডটা অ্যারাইজ হবে, এটাকে সেলফ রিভিউ থ্রেড বলে, মানে নিজের কাজটা নিজে রিভিউ করতেছে। যেমন প্রিপেয়ারিং অ্যাকাউন্টিং রেকর্ডস এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রেকর্ড সব আপনি তৈরি করে দেন, আবার আপনি অডিট করেন। ভ্যালুয়েশন সার্ভিস, তাকে আপনি ভ্যালুয়েশন সার্ভিস দিচ্ছেন, মানে তার ফিক্সড অ্যাসেট ভ্যালুয়েশন, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অনেক আইটেম ভ্যালুয়েশন দরকার হয়, ভ্যালুয়েশনটা আপনি করে দিলেন, বয়স এবার আপনি অডিট করলেন। ট্যাক্স সার্ভিস, আপনি তার ট্যাক্স অ্যাডভাইজার, আপনি তাকে ট্যাক্সেশন সার্ভিস দিচ্ছেন, বছর শেষে আপনি যখন অডিট করতে যান, সে ঠিকঠাক মতো ট্যাক্স ক্যালকুলেশন করছে কিনা, ওইটা আপনি ঠিকঠাক মতো হয়তো করবেন না, বলবেন যে ট্যাক্স সার্ভিস তো আমিই দিই, ক্যালকুলেশন তো আমিই করে দিছি। ইন্টারনাল অডিট সার্ভিস, তাকে ইন্টারনাল অডিট সার্ভিস আপনি সারা বছর দিচ্ছেন, আবার বছর শেষে আপনি এক্সটার্নাল অডিট করতেছেন। কর্পোরেট ফাইন্যান্স সার্ভিস আপনি দিতে পারেন, মানে যে কোনো ফাইন্যান্সিয়াল সার্ভিস আপনি দিচ্ছেন। আদার সার্ভিসেস, সার্ভিস উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট। সো এটা মূল কথা হচ্ছে আপনি যে কোনো একটা সার্ভিস দেন, আবার বছর শেষে আপনি অডিট করেন, ওই সার্ভিসটা আপনার অডিটের সাথে রিলেটেড, তাহলে এটাকে বলে সেলফ রিভিউ থ্রেড, অর্থাৎ আপনার কাজটা আপনি রিভিউ করতেছেন। স্যার এটা কি সাধারণত হয় স্যার? হ্যাঁ, হইতে পারে। আপনি কোন একটা ক্লায়েন্ট, সেটা লিস্টেড কোম্পানি না, হ্যাঁ, শেয়ার মার্কেটে লিস্টেড না, তাহলে আমি সারা বছর অ্যাকাউন্টিং সার্ভিস দিই, বছর শেষে অডিট করি, এমন ক্লায়েন্ট তো থাকে অনেকের। তাহলে আপনাকে কিন্তু এটার সেলফ রিভিউ থ্রেড, সেলফ রিভিউ থ্রেড থাকলে আপনি অডিট করতে পারবেন না, আপনাকে তো বলে নাই, বলছে? নো স্যার। আপনাকে সেফগার্ড নিতে হবে। প্রপার সেফগার্ড কি নিবেন? যে টিমটা অ্যাকাউন্টিং কাজ করে, যাতে অডিটটা ডিফারেন্ট টিম কাজ করে, যে পার্টনার অ্যাকাউন্টিং সার্ভিস দিয়ে আপনার ফার্মে, যাতে অডিটটা অন্য পার্টনার দেয়। দিস আর দা সেফগার্ড এই ক্ষেত্রে। ঠিক জি আছে? স্যার। জি স্যার। আর যদি লিস্টেড কোম্পানি হয়, ফর এক্সাম্পল আপনি অডিট সার্ভিসটা দিচ্ছেন কোন একটা লিস্টেড কোম্পানিকে বাংলাদেশের, সেক্ষেত্রে দেয়ার ইজ এ রিকোয়ারমেন্ট ফ্রম বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দ্যাট ইউ ক্যান নট প্রোভাইড এনি আদার সার্ভিস ইফ ইউ আর অডিটর। সো আপনি যদি তাদের এক্সটার্নাল অডিটর হন, তাহলে আপনি এক্সটার্নাল অডিটের বাইরে কোনো সার্ভিস দিতে পারবেন না। বাট ইফ ইট ইজ নট লিস্টেড, লিস্টেড ছাড়া অন্য যে কোনো কোম্পানির ক্ষেত্রে আপনি চাইলে অডিটের বাইরে অন্য সার্ভিসও দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সেফগার্ড নিতে হবে। কিভাবে নিতে হবে? দুটা টিম আলাদা হবে, দুটা পার্টনার আলাদা হবে, দুটার ম্যানেজার আলাদা হবে, সবকিছু আলাদা হবে, মানে এক টিমের কাজ এক টিম, এক টিমের সাথে এক টিমের কোনো ইনভলভমেন্টই থাকবে না, যে মানে আলাদা ফার্মের মতো করে হবে। একই ফার্মের মধ্যে আপনি সেপারেট টিম, মানে চাইনিজ ওয়ালের মতো আপনি ইয়ে করে রাখবেন আর কি। বলেন কি বলতে চাইছিলেন? স্যার ভ্যালুয়েশনটা যদি একটু বুঝাই দিতেন। ভ্যালুয়েশনটা হচ্ছে, ধরেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ব্যালেন্স শিটে সবার উপরে যে আইটেমটা থাকে, ওই আইটেমটার নাম কি বলেন তো? অ্যাসেট পাশে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ব্যালেন্স শিটে বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে অ্যাসেট থাকে, লায়াবিলিটি থাকে, অ্যাসেটের মধ্যে সবার উপরে যে আইটেমটা থাকে ওটার নাম কি? স্যার ফিক্সড ওপেনিং অ্যাসেট। ইনভেন্টরি। ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের মধ্যে কি কি থাকে? ল্যান্ড থাকে, বিল্ডিং থাকে, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট থাকে, তাই না? জি স্যার। এখন স্যার। আপনি যে ক্লায়েন্টে, যে প্রতিষ্ঠানে অডিট করেন,
তাদের মতিঝিলে একটা ল্যান্ড আছে একবারে শাপলা চত্বরের পাশে, বাংলাদেশ ব্যাংকের পাশে। ল্যান্ডটা তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে গত 40 বছর ধরে দেখাচ্ছে 20 লাখ টাকা দামে, কিন্তু বর্তমান মার্কেটে এটা বিক্রি করতে গেলে 200 কোটি টাকা হবে। তাহলে আমি যখন ল্যান্ডটা পারচেজ করছি 20 লাখ টাকা দামে 40 বছর আগে, এখনো পর্যন্ত 20 লাখ টাকা দামে আমার ব্যালেন্স শিটে অ্যাসেটটা আছে। এখন ক্লায়েন্ট চাইলে বলতে পারে যে আমি অ্যাসেটটা এখন ভ্যালুয়েশন করব বর্তমানে কারেন্ট মার্কেট প্রাইসে। ভ্যালুয়েশন করতে পারে না সে? জি স্যার। কারণ 200 কোটি টাকার ল্যান্ড যদি সে 20 লাখ টাকা ব্যালেন্স শিটে দেখায় তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, হবে? নো না স্যার। স্যার। এটা মার্কেট প্রাইসে করতে হলে কি করতে হবে? ভ্যালুয়েশন করতে হবে। এরকম তাদের ল্যান্ড, বিল্ডিং, প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট অনেক কিছু তারা রিভ্যালুয়েশন করতে পারে। ভ্যালুয়েশন বা রিভ্যালুয়েশন যাই বলি না কেন। তো এটা সিএ ফার্মকে দিয়ে বলে যে আপনি একটু এটার জন্য ভ্যালুয়েশন করতে হলে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, এটা তো সিএ ফার্ম গুলো ভালো জানে। তো বলে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি এই অ্যাসেটটা ভ্যালুয়েশন করলে এখন কত টাকা পাবো? তখন আমরা এই সার্ভিসটা অনেক ক্লায়েন্টকে দেই। আমরা তাদের অ্যাসেটটা ভ্যালুয়েশন করে দিই। দেখা যাচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে লাস্ট কয়েক বছর ধরে অ্যাসেটটার দাম দেখাচ্ছে 20 লাখ টাকা। কিন্তু আমি বর্তমানে কারেন্ট মার্কেট প্রাইসের সাথে এটাকে কনফার্ম করে ইভ্যালুয়েশন করে আমি এটার ভ্যালু ঠিক করে দিলাম 200 কোটি টাকা। এটাকে ভ্যালুয়েশন বলে। এই অ্যাসেটটার দাম বাইরে গেল। ওই ভ্যালুয়েশন সার্ভিসটা আমি দিতে পারি। তাহলে ওই অ্যাসেটটা 20 লাখ টাকা, যে অ্যাসেটটা গত বছর 20 লাখ ছিল, এই বছর হয়ে গেছে 200 কোটি টাকা। বিকজ অফ মাই ভ্যালুয়েশন, আমি ভ্যালুয়েশন করে দিয়েছি। এটা একটা আলাদা সার্ভিস, অ্যাডভাইজারি সার্ভিস। তো আমি আবার যখন বছর শেষে অডিট করতে গেলাম, আমি যদি ভ্যালুয়েশনটা না করতাম তাহলে আমি কি করতাম? অডিটর হিসেবে আমি বলতাম যে কি রে ভাই, গত বছর তোমার এটা 20 লাখ ছিল, এটা 200 কোটি টাকা কিভাবে হলো? তখন আমি বলতাম যে তোমার ভ্যালুয়েশন কে করছে দেখি, এটা সে নিয়ম মাইনা করছে কিনা, নাকি 20 লাখ টাকার অ্যাসেটটা সর্বোচ্চ 1 কোটি হইতে পারে, এটাকে 200 কোটি করে রাখছে অ্যাসেট বেশি দেখানোর জন্য। বাট আমি নিজে যখন ভ্যালুয়েশন করব, আমি যখন আবার অডিট করব, তখন কি আমি আর এত কিছু কোয়েরি করব? আমি বলবো আমি তো নো ভ্যালুয়েশন। স্যার। জি বুঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছি। ওকে। সো অ্যাডভোকেসি থ্রেডটা হচ্ছে প্রমোটিং দ্য ক্লায়েন্ট পজিশন বাই ডিলিং ইন হিজ শেয়ারস। মানে আপনি যদি তাকে কোন রকম অ্যাডভোকেসি দিয়ে থাকেন আরকি, লিগ্যাল সার্ভিস, কর্পোরেট ফাইন্যান্স, হ্যাঁ? এই টাইপের যদি আপনি আদার সার্ভিস দিয়ে থাকেন, এটা মানে লাইক সেলফ রিভিউ থ্রেটের মতো অনেকটা, অ্যাডভোকেসি থ্রেট। ইউ আর দ্য অডিটর, আবার আপনি তাদের অ্যাডভোকেসি, তাদেরকে কোনো না কোনোভাবে অ্যাডভোকেসি দিচ্ছেন। কোন লিগ্যাল সার্ভিস দিচ্ছেন, আপনি কর্পোরেট ফাইন্যান্স সার্ভিস দিচ্ছেন, হ্যাঁ? আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ। আচ্ছা স্যার, যখন আমার একটা টিম অডিট করতে যাবে, তো এটা তো ইন্টারনাল অডিট করতে গেল, তো ইন্টারনাল অডিট থেকে তো আমার ম্যানেজমেন্ট একটা ইনডিউস থাকে, মানে ম্যানেজমেন্ট যেভাবে বলে মোটামুটি ভাবেই কাজটা করতে হয়। তো ওই ক্ষেত্রে ধরুন আমি আবার অন্য টিম যখন আমার অডিট করতে গেল, তখন এই টিমের যে কিছু বায়াস করলো বা এই যে উল্টাপাল্টা বায়াস করলো, এটার করার জন্য সুযোগ নাই। আপনাকে টোটালি এটা সাইনিস ওয়ার্ড ডিফারেন্ট রাখতে হবে। আলাদা টিম যাবে, দুইটার অ্যাসাইনমেন্ট ভিন্ন, দুইটার অ্যাপয়েন্টমেন্ট ভিন্ন, দুইটার স্কোপ অফ ওয়ার্ক ভিন্ন। এক্সটার্নাল অডিট হচ্ছে আমি লিগ্যালি অ্যাপয়েন্টেড, আমার কোম্পানি আইনের রিকোয়ারমেন্ট। ইন্টারনাল হচ্ছে ম্যানেজমেন্ট তাদের মতো, তাদের পছন্দ মতো আপনাকে বলছে এই কাজগুলো দেখে দাও। ইন্টারনাল অডিটের ক্ষেত্রে ইউ আর লাইক এমপ্লয়ি অফ দ্য ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট যা চাইতেছে আমি ম্যানেজমেন্টকে সার্ভিস দিচ্ছি, এখানে কোনো ইন্ডিপেন্ডেন্স এর কিছু নাই। আর এক্সটার্নাল অডিটটা আমি ইন্ডিপেন্ডেন্টলি করতেছি। তাহলে ইন্টারনাল অডিট আমার যে টিম করবো ওই টিম থাকবে। আমি যদি চাই যে এখানে দুইটা সার্ভিসই দিব, তাহলে আমাকে দুইটা টিম সম্পূর্ণ সেপারেট রাখতে হবে। একটা টিম যাতে একটা টিম দ্বারা কোনোভাবে বায়াস না হয়, সেটা আমাকে মেইনটেইন করতে হবে। ঠিক আছে? জি স্যার, বুঝছি। ওই ক্ষেত্রে আমার আরেক টিমের উপর থ্রেটও হতে পারে, ওইটা আমার দেখার বিষয় না। কি থ্রেট হবে এক টিমের উপর? মানে ইন্টারনাল যে অডিট করছে, টিম তো কাজ আমার করলে তো এই টিম তো আমি ওই টিমের কাউকে তো আমার এক্সটার্নাল অডিট রাখবোই না। ইন্টারনাল অডিট তো আলাদা টিম করছে, পার্টনারও আলাদা ছিল, ম্যানেজারও আলাদা ছিল, টিমও আলাদা ছিল। ওই টিমের কাউকে তো আমি এই টিমে রাখবো না। তাহলে এখানে থ্রেট কিভাবে হবে? বুঝছি স্যার। থ্রেট না হওয়ার জন্য তো ওই টিমের কাউকে রাখবো না। আমি আবার যে ইন্টারনাল অডিট করছে তাকে আবার এক্সটার্নাল অডিটে যদি নিয়ে আসি, সে বলবে ইন্টারনাল অডিট করার সময় তো আমি সব এগুলো আমি এভাবে করছি, এখানে এক্সটার্নাল অডিট করার কি আছে? আর এক্সটার্নাল অডিট যখন আরেকজন করবে, সে জানেই না যে এখানে কে ইন্টারনাল করছে না করছে, এটা আমার দেখার বিষয় না। আমি আমার মতো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করব। আচ্ছা। ঠিক আছে? এটা হচ্ছে ফ্যামিলিয়ারিটি থ্রেট। ফ্যামিলিয়ারিটি থ্রেটটা হচ্ছে কি, আপনি এই ক্লায়েন্টে অনেক বছর ধরে কাজ করেন, আছে না? আপনি একজনের সাথে অনেকদিন ধরে কাজ করতে করতে জিনিসটা এমন হয়ে যায়, বলে না আমরা এর সাথে ফ্রি হয়ে যদি এমন ফ্রি হয়ে গেছি, এখন আর পার্সোনালিটি থাকতেছে না। মানে এর সাথে আমি আমার লেভেলের নিচে নেমে গেছি। তাহলে একটা সময় আপনার ওই ব্যক্তিত্ব থাকবে? আপনার ৬-৭ বছরের জুনিয়র এক ফ্রেন্ড, তার সাথে কয়দিন ফ্রি হইতে হইতে এমন ফ্রি হইছেন, এই যে মান সম্মানটা দিত, ১ সপ্তাহ পর দেখবেন যে ওই সম্মানটা দিচ্ছে না। হয় না এমন? স্যার হয়। জি স্যার। ফ্যামিলিয়ারিটি থ্রেটটাই এমন। আপনি ক্লায়েন্টের সাথে আপনার রিলেশনশিপ কি? ম্যানেজমেন্ট এবং অডিটর।
না আপনি যাই এমন খাতির যত্ন স্টার্ট করে দিয়েছেন, ক্লায়েন্টের কাঁধে হাত দিয়ে হাঁটতেছেন। রিলেশনশিপটা এমন লেভেলে গেছে দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে অডিটর হিসেবে আর মর্যাদাও দিচ্ছে না এবং আপনাকে ওই খাতিরের কারণে একসাথে নিচে চা খাচ্ছেন, নাস্তা করতেছেন, আড্ডা দিচ্ছেন, গল্প করতেছেন। মানে প্রফেশনাল বাইরে গিয়ে ওই যে আমাকে তো বলছে প্রফেশনাল বিহেভিয়ার করতে হবে। ফান্ডামেন্টাল প্রিন্সিপালই বলা আছে। বাট বিয়ন্ড দ্য প্রফেশনাল বিহেভিয়ার আমি কি? আমি আনপ্রফেশনাল হয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমার ফ্যামিলিয়ারিটি থ্রেট মানে অতি খাতির যত্ন। তাদের সাথে আপনি অতি পরিচিত। এটা কিভাবে হয়? অনেক সময় আমি এটা করতে গেলে হয় ওই প্রফেশনাল বিহেভিয়ার এর বাইরে চলে গেলে অথবা আমি অনেক বছর ধরে কাজ করতেছি একটা ক্লায়েন্টে। যদি আমি ৫-৭ বছর ধরে কাজ করতেছি, একই টিম যাচ্ছে, একই লোক যাচ্ছে তাহলে এক ধরনের খাতির হয়ে যায়। মানে কনফিডেন্স আমি তো ৭-৮ বছর ধরে কাজ করতেছি এখানে আর কি দেখব? তো একটা মাইন্ডসেট হয়ে যায় আরকি। তো these are the familiarity threats ঠিক আছে? জি স্যার। ইন্টিমিডেশন থ্রেটটা কি? এটা হচ্ছে রিপ্লেসমেন্ট ডিউ টু ডিসএগ্রিমেন্ট। ইন্টিমিডেশন থ্রেটটা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট থ্রেট দিচ্ছে। বুঝছেন? থ্রেট দিচ্ছে কিভাবে? ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনাকে বলতেছে তুমি যদি এবার কোয়ালিফাইড ওপিনিয়ন দাও, ইন্ডিপেন্ডেন্টলি যদি দাও, হ্যাঁ? ইন্ডিপেন্ডেন্টলি কোয়ালিফাইড ওপিনিয়ন দিচ্ছ এই তাহলে আমি তোমাকে অডিটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিব না। এটা ইনডাইরেক্টলি বুঝাই দিচ্ছে আরকি। মানে বোঝাই দিচ্ছে যে আপনাকে আপনি যদি নেগেটিভ কোনো অডিট ওপিনিয়ন দেন সেটা সে অ্যাকসেপ্ট করবে না। সো ইনডাইরেক্টলি এটা আপনার অডিটের জন্য একটা থ্রেট না? এটাকে বলে মানে ইন্টিমিডেশন থ্রেট। আপনার বিরুদ্ধে মামলা করতে পারে, মোকদ্দমা করতে পারে, থ্রেট দিতে পারে, হ্যাঁ? সহজ কথায় বললে। অথবা আপনাকে অডিট থেকে চেঞ্জ করে দিতে পারে। এই ধরনের থ্রেট দিচ্ছে আপনাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। সো এটা ইন্টিমিডেশন থ্রেট এর মধ্যে পড়ে। সেক্ষেত্রে কি করণীয় থাকবে? হ্যাঁ? বলছি এরকম থ্রেড আসলে কি করণীয় থাকবে স্যার? এরকম থ্রেট আসলে আপনি ব্যক্তিগত জীবনে থ্রেট আসলে কি করবেন? গুলি করলে কি গুলি আরেকটা করবেন অস্ত্র কিনে? সম্ভব না। কি করবেন বলেন? কমন সেন্স, ম্যাটার অফ কমন সেন্স। আপনার পার্সোনাল লাইফ এ আপনাকে থ্রেট দিচ্ছে কেউ। স্যার এখন সরে আপনি একজন দাঁড়াবো। ভদ্রলোক হিসেবে যদি হ্যান্ডেল করেন কিভাবে হ্যান্ডেল করবেন? স্যার চুপ করে সরে আসবো স্যার। সরে আসা উচিত। আপনি লিগ্যাল স্টেপ নিবেন না? আপনাকে যখন আমরা যখন ভালো মানুষ হই তখন কি করি? কেউ একজন যদি আপনাকে থ্রেট দেয়, আপনি ১ম এ বোঝানোর চেষ্টা করবেন যে তাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তুমি আমাকে থ্রেট দিচ্ছ এটা ঠিক না। তাই না? আমি তো ওই অপরাধ করি নাই। বোঝানোর উপর যদি কাজ না হয় একটার পর একটা স্টেপ নিতে হয়। আপনি ১ম এ গিয়ে গুলি করছে বলে এই সাজাতে মামলা করে দিবেন। বিষয়টা এমন না। মানে আপনাকে থ্রেট দিছে বলে আপনি থানায় দৌড় দিবেন। আমরা সিচুয়েশনটা বোঝার ট্রাই করব না? অনেক সময় যদি জি, আপনি মানে অ্যাকশন এর এগেইনস্ট এ রিঅ্যাকশন দেখান তাহলে তো সিচুয়েশন জটিল হয়ে যায়। জি, জি। তাহলে এখানেও কিন্তু এখানে ইন্টিমিডেশন থ্রেট এর ক্ষেত্রেও আপনাকে ওইভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তুমি এভাবে অপিনিয়ন দাও, তখন আপনি বলবেন যে ভাই দেয়ার ইস এ কোড অফ এথিক্স। আমি অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমি এই কাজটা করতে পারি না। এটা আমার কোড অফ এথিক্স এ না নিষেধ করা আছে। এটা বলতে হবে। এটাতে যদি না কাজ হয় তাহলে আপনি তার ম্যানেজমেন্ট তার বোর্ডকে বলতে হবে। বলবেন যে আমি তোমার বোর্ডের সাথে ম্যানেজমেন্টের সাথে দেখা করে বলব যে আমার এখানে এটা আমার এই ধরনের লিমিটেশন আছে। আমি এটা পারব না। ম্যানেজমেন্ট কোনভাবেই এগ্রি করছে না। তাহলে আপনি কি করবেন? আপনি আপনার পরের স্টেপ নিবেন। আপনি আপনার গার্ডিয়ান কে? হাম সি ইনস্টিটিউট, আইসিএবি। আইসিএবি তে যাবেন। আপনি বলতে আপনার স্যারকে বোঝাচ্ছি। ঠিক আছে? যদি এটা স্যার হন আরকি আপনি। স্যার। সি ইনস্টিটিউট যদি না পারে তাহলে আপনি এরপরে লিগ্যাল ওপিনিয়ন নিবেন। মানে আপনার বেশ কিছু স্টেপের কথা বলা আছে। আমরা একটু পরে গেলে পাবো। আমরা আসলে কোন কনফ্লিক্ট এ পড়ে গেলে ঝামেলায় পড়ে গেলে রেজোলিউশন আমরা রিজলভ কিভাবে করব। ঠিক আছে? এটার স্টেপ আছে। আপনি যখন প্র্যাকটিসে থাকবেন কিভাবে রিজলভ করবেন, আর আপনি যখন সার্ভিসে চাকরিতে থাকবেন কিভাবে রিজলভ করবেন। আপনি অডিট করতে গিয়ে যেমন এরকম থ্রেট এর শিকার হইতে পারেন, আপনি আবার যখন করবেন, এই যে চাকরি করবেন তখন আপনাকে ম্যানেজমেন্ট নানান রকম আনডিউ অফার দিতে পারে। তখন আপনি কি করবেন? একটা সেকেন্ড।
আচ্ছা, ম্যানেজমেন্ট থ্রেটটা হচ্ছে আসলে আপনি যদি আপনি কত দেখা যাচ্ছে তার কোনো আইটি সিস্টেম ডেভেলপ করে দিচ্ছেন, হ্যাঁ? আপনি তার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা ডেভেলপ করে দিচ্ছেন, আইটি সিস্টেম ডেভেলপ করে দিচ্ছেন, আপনি আবার বছর শেষে মানে তাকে ম্যানেজমেন্ট সাপোর্ট দিচ্ছেন আরকি। ওই ম্যানেজমেন্টকে অন বিহাফ অফ ম্যানেজমেন্ট আপনি তাকে কোনো সাপোর্ট দিচ্ছেন, বছর শেষে আপনার আবার ইউ আর ডুইং অডিট। তাহলে সেক্ষেত্রে এটা ম্যানেজমেন্ট থ্রেট হিসেবে গণ্য হবে। সাধারণত কোড অফ এথিক্স এ আমার ৫ টা থ্রেটের কথা বলা আছে। এডিশনালি অনেক জায়গায় 6 থ্রেটের কথা বলা হয়। ওটা ম্যানেজমেন্ট থ্রেট আরকি। আচ্ছা, এখন সেফগার্ড আপনি কিভাবে নিবেন? হোয়াট আর দ্য সেফগার্ডস? প্রফেশন আপনাকে বলছে there are two general categories of safeguard identified by the code. কোড কিন্তু আমাকে সেফগার্ড ২ ধরনের বলছে, সেফগার্ড ক্রিয়েটেড বাই প্রফেশন, লেজিসলেশন অর রেগুলেশনস। তাহলে আপনার যখনই কোনো থ্রেট অ্যারাইজ হবে সেটার জন্য আপনি আমার প্রফেশন আমাকে অনেক কিছু সেফগার্ড সাজেস্ট করছে। আমি কিভাবে কি করব, কখন ট্রেনিং করাবো, কখন আমি স্টাফ আলাদা করব, এটা করব, ওইটা করব, হ্যাঁ? আর সেফগার্ড উইদিন দ্য ওয়ার্ক এনভায়রনমেন্ট। সেফগার্ডটা অনেক সময় ওয়ার্ক এনভায়রনমেন্ট মানে আপনি সিচুয়েশন চিন্তা করে ইনস্ট্যান্টলি উইদিন দ্য ওয়ার্ক এনভায়রনমেন্ট আপনাকে ওই সেফগার্ড নিতে হবে। মানে কিছু সেফগার্ড আপনি আগে থেকে প্ল্যান করে নিতে পারবেন না। আপনি সিচুয়েশন বেসিসে আপনাকে নিতে হবে। এটা বলছে সেফগার্ড উইদিন দ্য ওয়ার্ক এনভায়রনমেন্ট। আর সেফগার্ড আমার প্রফেশন থেকে যেটা সাজেস্ট করছে, এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আপনাকে যে সেফগার্ডটা সাজেস্ট করছে সেটা হচ্ছে এডুকেশনাল ট্রেনিং এন্ড এক্সপেরিয়েন্স রিকোয়ারমেন্ট ফর এন্ট্রি ইনটু দ্য প্রফেশন। সেফগার্ড তাহলে আমি আমার যে স্টাফ যেসব আর্টিকেল স্টুডেন্ট কাজ করবে এদেরকে সবসময় এডুকেশনাল ট্রেনিংটা দিতে হবে এবং তাদের যে এক্সপেরিয়েন্স রিকোয়ারমেন্ট অডিট করার জন্য সেটা এনশিওর করতে হবে যাতে তারা মানে এনাফ এডুকেশনাল ট্রেনিং নিয়ে এবং যে রিকোয়ারমেন্ট আছে, এক্সপেরিয়েন্স রিকোয়ারমেন্ট আছে সেটা নিয়ে যাতে সে এন্ট্রি করতে পারে এই প্রফেশনে। তাহলে কি তার এই আইডিয়া হবে। আপনি যে এখন যে ক্লাস করে আসছেন, আপনি যে এখন অডিট অ্যাসুরেন্স কোড অফ এথিক্স পড়ে আসতেছেন, অডিট অ্যাসুরেন্সটা পড়ে আসতেছেন, তাহলে আপনার কিন্তু এন্ট্রিতে একটা এক্সপেরিয়েন্স হয়ে যাচ্ছে, একটা ট্রেনিং হয়ে যাচ্ছে, যেটা আপনি ডিউরিং অডিট কাজে লাগাতে পারবেন। এখন আপনার যদি এই ট্রেনিংটা না হতো, স্ট্রেট এসে পড়া শুরু করতেন, তাহলে আপনাকে আবার ফার্দার এই ট্রেনিং গুলো করানো লাগতো, বেসিক জিনিসগুলো বোঝানো লাগতো। জি। দেন কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট রিকোয়ারমেন্ট, সিপিডি বলে, মানে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য রেগুলার ট্রেনিং করাইতে হবে, রেগুলার প্রোগ্রাম করতে হবে। আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমরা যারা আইসিবির মেম্বার, আইসিবি কিন্তু রেগুলার সিপিডি প্রোগ্রাম করে, মানে কন্টিনিউ প্রফেশনাল ডেভেলপমেন্ট। নতুন একটা আইএস আসছে, আইএফআরএস আসছে, নাহলে আমরা যারা কোয়ালিফাই করে ফেলছি, আমরা যে প্র্যাকটিস করি, আমরা তো আর রেগুলার পড়ি না, পরীক্ষা দিই না, তাহলে আমরা আপডেট থাকি কিভাবে? সি ইনস্টিটিউটের রেসপন্সিবিলিটি হচ্ছে প্রত্যেক মাসে রেগুলার ১টা ২টা করে প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, সেমিনার করে, কনফারেন্স করে, ওয়েবিনার করে, যেখানে আমরা অ্যাটেন্ড করি। ওইখানে তারা রিসোর্স পারসন দেশি বিদেশি নিয়ে আসে। নতুন একটা আইএস আসলে, আইএফআরএস আসলে, লর কোনো চেঞ্জ আসলে ওটার উপর একটা প্রোগ্রাম করে সি ইনস্টিটিউট থেকে। তা আমরা ওরা একটা প্রেজেন্টেশন দিয়ে শেয়ার করে, তখন আমরা গিয়ে পার্টিসিপেট করি, তখন আমাদের নলেজটা এনরিচ হয়। ঠিক আছে? কর্পোরেট গভর্নেন্স রেগুলেশনস। তো কর্পোরেট গভর্নেন্স তো হচ্ছে যেটা বললাম লিস্টেড কোম্পানির জন্য কর্পোরেট গভর্নেন্স কিভাবে মানে গভর্নেন্স এনশিওর করবে, কিছু গাইডলাইন আছে, সেটার উপর নলেজ থাকতে হবে। প্রফেশনাল স্ট্যান্ডার্ড, আপনাকে সবসময় স্ট্যান্ডার্ডের উপর আপডেট থাকতে হবে। আমার অডিট করার সময় আইএসএ, হ্যাঁ, আপনি যখন অ্যাকাউন্টেন্ট হবেন আপনার আইএস আইএফআরএস জানতে হবে। প্রফেশনাল ও রেগুলেটরি মনিটরিং এন্ড ডিসিপ্লিনারি প্রসিডিউরস, মানে আমাদের যে কিছু ডিসিপ্লিনারি প্রসিডিউর আছে, আপনি কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হন অথবা আর্টিকেল স্টুডেন্ট হন, যাই হন না কেন, আপনি যদি প্রফেশনের জন্য ডিসক্রেডিট কোনো কিছু হয়, আপনি কাজ করেন, আপনার বিরুদ্ধে কিন্তু সি ইনস্টিটিউট চাইলে তার বাইলজ অনুযায়ী অ্যাকশন নিতে পারে। ঠিক আছে? তাহলে আপনি যদি ওই ডিসিপ্লিনারি প্রসিডিউর মেনে চলেন, বাইলজ মেনে চলেন, তাহলে কিন্তু এটা ওয়ান অফ দ্য সেফগার্ড। দেন এক্সটার্নাল রিভিউ বাই এ লিগালি এম্পাওয়ার্ড থার্ড পার্টি অফ দ্য রিপোর্টস রিটার্নস। আমি যদি কোনো একটা অডিট করি, আমি যদি মনে করি যে আমি থার্ড পার্টি কাউকে এখানে এঙ্গেজ করবো, আমার কাছে সাফিসিয়েন্ট এক্সপার্টাইজ নাই, সেটা দিয়েও কিন্তু আমি আমার সেফগার্ড নিতে পারি। আমি যে অডিটটা করতেছি আমার হয়তো রেলিভেন্ট এক্সপেরিয়েন্স না থাকতে পারে, এক্সপার্টাইজ না থাকতে পারে, সেক্ষেত্রে আমি কি করবো, থার্ড পার্টি কাউকে এঙ্গেজ করে আমি সাপোর্ট নিতে পারি। তাহলে দিজ আর দ্য সেফগার্ড ক্রিয়েটেড বাই প্রফেশন, লেজিসলেশন আর রেগুলেশন। মানে এটা আপনাকে ফর্মাল বলছে এই কাজগুলা করে আপনি কিছু সেফগার্ড এনশিওর করতে পারেন থ্রেটের ক্ষেত্রে। আচ্ছা, এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যেটা বললাম আপনার কোন একটা কনফ্লিক্টিং ইস্যু আপনি কিভাবে সলভ করবেন। ওই যে একজন বলছিলেন আমার যদি ইন্টিমিডেশন থ্রেট আসে তাহলে আমি হাউ টু রিজলভ, আমি কিভাবে রিজলভ করবো। এখানে দেখেন
এটা একটু কেয়ারফুলি দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। এটা সবসময় মানে আসার মতো আর কি, মানে সিনারিও বেস আপনাকে কোয়েশ্চেন দিয়ে দিবে। আপনি এই ধরনের সিচুয়েশনে ফেস করলে আপনি হোয়াট আর দ্য অ্যাকশন ইউ হ্যাভ টু বি, মানে আপনি এটা কিভাবে রিজলভ করবেন এবং হোয়াট অ্যাকশন টু বি টেকেন, কি ধরনের অ্যাকশন নেবেন। হুম, The ICB code sets out a framework that professional accountant can follow when seeking to resolve ethical problems. তাহলে ICB কোড অফ এথিক্সে কিন্তু আমাকে একটা ফ্রেমওয়ার্ক দিয়েছে যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যেটা ফলো করতে পারে যে কোনো এথিক্যাল প্রবলেম রিজলভ করার জন্য। ইট স্টেটস দ্যাট দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শুড কনসিডার, আপনি যখন কোনো এথিক্যাল ইস্যু অ্যারাইজ হবে ডিউরিং প্রফেশনাল সার্ভিস অর প্র্যাকটিস, তাহলে আপনাকে প্রথমে কি কি কনসিডার করতে হবে, দ্য রিলিভেন্ট ফ্যাক্ট, ঘটনাটা কি, ফ্যাক্টটা আপনাকে কনসিডার করতে হবে। রিলিভেন্ট পার্টি, সেখানে কোন কোন পার্টি ইনভলভ, রিলিভেন্ট পার্টি কারা এই ফ্যাক্টটাতে, সেটা আইডেন্টিফাই করতে। এথিক্যাল ইস্যু ইনভলভ, কি এথিক্যাল ইস্যু আছে। জি স্যার। আপনি যখন একটা জিনিস সলভ করবেন প্রথমে আপনাকে ফ্যাক্ট আইডেন্টিফাই করতে হবে এবং এই ফ্যাক্টের সাথে কারা কারা সম্পর্কিত সেটা আপনাকে দেখতে হবে। আপনি যখন কোনো একটা ক্লায়েন্টে কোনো ইস্যু ফেস করবেন তখন এখানে কে কে ইনভলভ, ক্লায়েন্ট এবং আপনি, অডিটর এবং ম্যানেজমেন্ট, তাই না? আর এথিক্যাল ইস্যুটা কি স্যার। সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, কোন ইস্যুতে আপনার কনফ্লিক্ট হচ্ছে। দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল রিলেটেড টু দ্য ম্যাটার ইন কোয়েশ্চেন, আপনি যদি ফ্যাক্ট আইডেন্টিফাই করেন, পার্টি আইডেন্টিফাই করেন এবং এথিক্যাল ইস্যু আইডেন্টিফাই করেন, তাহলে আপনার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কোনোটা না কোনোটা এখানে কম্প্রোমাইজ হইতে পারে। আপনি যখন এথিক্যাল ইস্যু ফেস করবেন, এথিক্যাল ইস্যুটা আয়তার এটা ইন্টিগ্রিটি রিলেটেড হইতে পারে, অথবা অবজেক্টিভিটি রিলেটেড হইতে পারে, অথবা প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার রিলেটেড, কনফিডেন্সিয়ালিটি রিলেটেড, প্রফেশনাল বিহেভিয়ার রিলেটেড। তাহলে আপনাকে ফ্যাক্টটা আইডেন্টিফাই করার পরে বুঝতে হবে যে এটা আমার কোন ফান্ডামেন্টাল প্রিন্সিপালটাকে ইমপ্যাক্ট করছে। এটা কি আমার ইন্টিগ্রিটি ইস্যুকে ইমপ্যাক্ট করছে? আমাকে যদি বলে যে তুমি এই কাজটা এভাবে করে দাও আনএথিক্যালি, তাহলে সেটা আমার কোন ফান্ডামেন্টাল প্রিন্সিপালটাকে এখানে হ্যাম্পার করতেছে। বুঝতে পারছেন আপনারা? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। স্যার। জি স্যার। আপনাকে বলল যে তুমি এবছর প্রফিট 1 কোটি টাকা বেশি দেখাও ম্যানেজমেন্ট। তাহলে এটা আপনি তো বললেন যে ভাই আমার তো অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আমার কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আছে যেটা আমার কোড অফ এথিক্স বলছে আমাকে আই হ্যাভ টু বি স্ট্রেট ফরওয়ার্ড এন্ড অনেস্ট ইন মাই প্রফেশন। তাহলে আমার 1 নাম্বার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যেটা, আমার প্রিন্সিপালটাই হ্যাম্পার হচ্ছে এখানে, সো আমি এটা করতে পারবো না। এইজন্য বলা হচ্ছে যে কোনো যখন এথিক্যাল ইস্যু অ্যারাইজ হবে ওই এথিক্যাল ইস্যুটা কোন প্রিন্সিপালের সাথে রিলেটেড দ্যাট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ফার্স্ট। দেন এস্টাবলিশড ইন্টারনাল প্রসিডিউরস, আপনাকে এরপরে একটা ইন্টারনাল প্রসিডিউর এস্টাবলিশ করতে হবে। এই ধরনের এথিক্যাল ইস্যু আপনি কিভাবে সলভ করবেন তার জন্য আপনাকে একটা ইন্টারনাল প্রসিডিউর এস্টাবলিশ করতে হবে। দেন অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন আপনাকে রাখতে হবে। The accountant should then consider which is the course of action that most align with the fundamental principles. আপনি যখন দেখেন যে ইন্টিগ্রিটি রিলেটেড, তাহলে আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড এবং অনেস্ট থাকতে হলে যা করার তা করতে হবে। এটা অবজেক্টিভিটিকে বায়াস করলে তাহলে এটার জন্য আপনাকে কি করতে হবে, দ্যাট ইউ হ্যাভ টু ডিসাইড। So if the accountant cannot determine the best course of action himself, he should refer it to the relevant department within his firm or for more advice. আপনি সেটা পারতেছেন না, এটার জন্য রেলিভেন্ট অ্যাকশন কি হবে পারতেছেন না, দেন আপনি আপনার ফার্মে, আপনি ধরেন একজন আর্টিকেল স্টুডেন্ট, একজন টিম মেম্বার, দেন আপনি আপনার ফার্মে সেটা রেলিভেন্ট যেখানে রেফার করা দরকার সেখানে রেফার করতে হবে। আপনার কোন পার্টনারকে রেফার করলে সেটা সলভ হবে, ফার্মের ইন্টারনাল প্রসিডিউর আছে, অ্যাকর্ডিংলি আপনাকে অ্যাকশনটা নিতে হবে। Then it is generally better for firms to come to conclusion in house, but if needs be further advice can be sought from ICB. এখন আপনার এথিক্যাল ইস্যুটা হচ্ছে আপনি ফার্মের ছাত্র বা ফার্মের মেম্বার অথবা ফার্মের ম্যানেজার, আপনি এটা ফেস করতেছেন, তাহলে আপনাকে বলছে যে এট ফার্স্ট ইউ হ্যাভ টু ট্রাই টু সলভ দিস ইস্যু উইদিন মানে উইদিন ইউর ফার্ম। তাহলে আপনার যদি একটা ইস্যু হলো ফ্যামিলিতে, ফর এক্সাম্পল আমাদের ফ্যামিলিতে যে নানান রকম ইস্যু হয় না, মনোমালিন্য হতে পারে বা ভুল বুঝাবুঝি হয় না, জি জি স্যার। স্যার। আমরা প্রথমে কি করি, এটা কি বাট ইফ নিডস বি ফার্দার অ্যাডভাইস ক্যান বি সর্ট ফ্রম ICB। কারণ আপনি দেখলেন যে না ইন হাউস আপনি সলভ করতে পারতেছেন না, আপনার বাসায় যখন একটা প্রবলেম ইন হাউস সলভ করতে পারেন না তখন আপনি কি করেন প্র্যাকটিক্যাল লাইফে? আপনি বাইরে যান না, বাইরে গেলে কি আপনার রাস্তা থার্ড পার্টি কারোর কাছে যাবেন নাকি আপনি আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে রেলিভেন্ট যে লোক স্যার কাছে আত্মীয়-স্বজনের যাবেন না? মধ্যে। আত্মীয়-স্বজন। জি স্যার। তো প্রফেশনেও আমরা যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে পড়ি, আমাদের যখন এথিক্যাল ইস্যু আমরা ফেস করব, আমি যখন আমার ফার্মের মধ্যে পারবো না, তাহলে আমার নেক্সট আমি কোথায় যাব? আমার নেক্সট আত্মীয়কে ICB তো সেম ইনস্টিটিউট। ICB।
নাকি আমি বাংলাদেশ ব্যাংকের কাছে, থানার কাছে, পুলিশের কাছে যাব, নো স্যার। আইসিবি কাছে যাব? তাহলে বুঝতে পারছেন, লিঙ্ক করতে পারতেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে দিস ইজ এ ইউজফুল স্ট্রাকচার ফর ইউ টু ইউজ when considering ethical problems in the assessment. Think about the fact, parties, ওই যে উপরে যে বলছে fact, parties, issues and fundamental feature involved and try to see the best course of action. Remember that as a trainee, referral to a more senior member of staff may be your most appropriate course of action. আপনি যদি অডিট ট্রেনি হন, একজন আর্টিকেল স্টুডেন্ট হন, আপনার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন হচ্ছে আপনার সিনিয়রের সাথে যোগাযোগ করা। আপনি তো আর্টিকেল স্টুডেন্ট হিসেবে ডাইরেক্ট আইসিবি তে চলে যাবেন না, চলে যাবেন? স্যার। নো স্যার। তাহলে আপনাকে ঠিক ওভাবে চিন্তা করতে হবে। আপনি জয়েন করলেন কোন একটা ফার্মে এজ আর্টিকেল স্টুডেন্ট, আপনি এই ধরনের ইস্যু ফেস করতেছেন, তাহলে আপনি কিভাবে সলভ করবেন? আপনাকে যদি বলা হয় যে আপনি এই ধরনের একটা ইস্যু ফেস করছেন, আপনি স্টেট আইসিবি তে গেছেন, আমি এই ধরনের একটা সমস্যা হয়েছে, এটা সলভ করে দেন। নো, সো অ্যাজ এ ট্রেনি স্টুডেন্ট ইউ হ্যাভ টু রেফার দিস কার কাছে? আপনার সিনিয়র স্টাফের কাছে বা আপনার পার্টনারের কাছে, ওইখান থেকে সলিউশন আসবে। তো আপনি যদি সরাসরি আপনি স্টুডেন্ট হয়ে আইসিবি তে চলে যান, ওইটা আবার অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ঠিক আছে? জি স্যার। Okay, so the code of ethics gives advice to accountant in such conflicting situations. বলছে যে it is important to remember that accountants in a non-practice environment, একটু আগে আমরা তো ফার্ম নিয়ে কথা বলছি, যারা প্র্যাকটিস আছে তাদেরকে নিয়ে, তাই তো? জি স্যার। এখন আসেন আমরা আপনার প্র্যাকটিসে নাই, আপনি আর্টিকেলশিপ শেষ করছেন, আপনি চাকরি করতেছেন কোন একটা কোম্পানিতে, তখন তো আপনি এথিক্যাল ইস্যু ফেস করতে পারেন। তাহলে সেক্ষেত্রে কি হবে? It is important to remember that accountants in a non-practice environment are subject to the same fundamental principle as accountant in practice are. তাহলে ওই যে পাঁচটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, তারপর কনফিডেন্সিয়ালিটি এন্ড প্রফেশনাল বিহেভিয়ার, ওই পাঁচটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল নট অনলি অ্যাপ্লিকেবল ফর প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা প্র্যাকটিসিং আর্টিকেল স্টুডেন্ট, এটা অ্যাপ্লিকেবল ফর অল প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। আপনি যদি বাইরে চাকরিও করেন, আপনাকে অলওয়েজ আমি আমার যে কোড অফ এথিক্সটা এটা পড়ে গেছি, কোড অফ কন্ডাক্টটা, এটা অ্যাপ্লিকেবল আমার সারা জীবন, আমি চাকরি করি বা প্র্যাকটিস থাকি না কেন। ওই পাঁচটা প্রিন্সিপাল যদি আমি ঠিক রাখতে পারি, তাহলে আমার দ্বারা কোনো রকম আনএথিক্যাল কাজ হবে না। হবে? না স্যার। নো স্যার। একজন লোক যদি তার ইন্টিগ্রিটি ঠিক থাকে, আমরা বলি না তুমি যদি সত্য কথা বলো, তাহলে তোমার আর খারাপ কাজ করা লাগবে না। তাহলে আমার প্রফেশনের জন্য পাঁচটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল মধ্যে আপনাদের ইন্টিগ্রিটিটা থাকে, মানে আপনাকে ইফ ইউ আর স্ট্রেট ফরওয়ার্ড এন্ড অনেস্ট ইন ইউর প্রফেশন, তাহলে আপনার দ্বারা খারাপ কাজ হবে? না স্যার। নো স্যার। আপনি যদি অন্য দ্বারা প্রভাবিত না হন, বায়াস না হন, স্বাধীনভাবে কাজ করেন, আপনার দ্বারা খারাপ কিছু হবে? না স্যার। নো স্যার। আপনি যদি প্রফেশনালি আপডেটেড থাকেন, আইএএস, আইএফআরএস, কোম্পানি আইন, ট্যাক্স ল যা আছে সবকিছুতে আপনি সবসময় আপডেট, তাহলে কি আপনার প্রফেশনাল কম্পিটেন্সির অভাব হবে? নো স্যার। হবে না। আপনি যদি মনে করেন যে আপনি যে কাজটা ক্লায়েন্টের করতেছেন, আপনি এটা যাত্রার কাছে বড় বেলাচ্ছেন না, আপনি সারাদিন অডিট করেন, সন্ধ্যাবেলা আপনি থাকেন বন্ধু বান্ধবের সাথে হোস্টেলে, যে আলাপ করেন আজকে তো এখানে বিরাট এই পাইছি, এই ক্লায়েন্টে এই পাইছি, ওই পাইছি, তাহলে আপনি কনফিডেন্সিয়ালি রাখতে পারলেন? নো স্যার। পারলেন না। প্রফেশনাল বিহেভিয়ার, আপনি তার সাথে প্রফেশনাল বিহেভিয়ার কি আমি খুব সুন্দর করে ভদ্র করে দোয়া সালাম দিয়ে কথা বলবো তা না, আমি বলবো সবসময় আইনের ভাষায় কথা বলবো। আমাকে যদি বলে যে আপনি এটা কেন বলতেছেন, আপনি বললেন যে ভাই তুমি এটা একটা এই অ্যাসেটটাকে তুমি কেন এক্সপেন্স হিসেবে দেখাচ্ছ, এটাও তোমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের মধ্যে দেখানো উচিত 100 কোটি টাকা, তুমি এটাকে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে চার্জ করে দিছো, তখন আপনি তার সাথে তর্ক করতেছেন। তা আপনি বলতেছেন না তোমার এটা অ্যাসেট হিসেবে দেখানো উচিত, বলে কেন উচিত? আমি বললাম যে না, এটা অ্যাজ পার আইএস 16 প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে বলা আছে এই ধরনের ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে, এই ধরনের এক্সপেন্ডিচারকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে দেখাইতে হবে এবং এইভাবে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। আপনি যে রেফারেন্স দিয়ে কথা বলবেন যে তোমার তো ট্যাক্স এত টাকা দিতে হবে, সে বললো 50 কোটি, আপনি বললেন না তোমার ট্যাক্স 150 কোটি দিতে হবে, তো 150 কোটি দিলে আপনার রেফারেন্স কি? এই কোম্পানি ইনকাম ট্যাক্স অ্যাক্টে বলা আছে এটা। এই যে আপনি বিভিন্ন এই অ্যাক্টের বিভিন্ন স্ট্যান্ডার্ডের, হ্যাঁ, বিভিন্ন ল রেফারেন্স দিয়ে কথা বলবেন, এটা হচ্ছে প্রফেশনাল বিহেভিয়ার। মানে আপনি গায়ের জোরে কিছু বললে হবে না, আপনাকে উইথ রেফারেন্স কথা বলতে হবে। তার মানে আপনি যখন রেফারেন্স দিয়ে কথা বলবেন, ওই বিহেভিয়ারটা হচ্ছে আপনার প্রফেশনাল বিহেভিয়ার। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন দেখেন, an accountant in business, যেটা বললাম, may find that he is faced with implicit or explicit pressure to act contrary to law or regulation. আপনাকে বলা হচ্ছে যে তুমি এই কাজটা করো যাতে আমার এই বছর ট্যাক্স কম দেয়া লাগে, তাহলে কি আপনি কি লর এগেইনস্টে কাজ করতেছেন না? ল রেগুলেশনের এগেইনস্টে কাজ করা হবে না সেটা? জি স্যার। অ্যাক্ট কন্ট্রারি টু টেকনিক্যাল অর প্রফেশনাল স্ট্যান্ডার্ড, আপনাকে বলো যে তুমি শোনো এগুলা ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখানোর দরকার নেই, সব রেভিনিউ এক্সপেন্ডিচার দেখাই দাও, তাহলে আমার এই বছর ইনকাম কমে যাবে।
তাহলে এটা আপনি টেকনিক্যাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডের সাথে কন্ট্রারি কাজ করলেন না? जी सर এরপর আপনাকে বললো যে ফ্যাসিলিটেট আনএথিক্যাল অর ইলিগাল আর্নিং ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস। ম্যানেজমেন্ট বললো যে ভাই আমার আর্ন করার জন্য যা যা করার তোমার মানি লন্ডারিং অ্যাক্ট এগুলো সব বাদ দাও, টাকা পয়সা সব বাইরে এভাবে পাচার করো, এই রাস্তা এভাবে করো, এটা করলে আমার খরচ কম, ট্যাক্স দেওয়া লাগবে না, এলসি করার দরকার না, স্টেট এখান থেকে অ্যাডভান্স দিয়ে দাও, লাগেজে করে নিয়ে যাবে, এভাবে করবে, হুন্ডির মাধ্যমে চলে যাবে। তাহলে এটা ইলিগাল আর্নিং ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি না? जी सर এটা হইতে পারে। আবার লাই টু অর মিসলিড অডিটরস অর রেগুলেটরস, বলছে আরে মিয়া তুমি তো একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমাদের এখানে কাজ করতেছো, তোমার যে অডিট করতে যারা আসছে এরও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তুমি তো ওদেরকে চিনো জানো ভালো, তাহলে তুমি একটা কাজ করো, তাদেরকে মিয়া এভাবে বুঝাই দাও, তুমি তো বুঝাইতে পারো, আমরা তো পারবো না। এটা হইতে পারে না? जी सर मिसलीड জি স্যার পারে। অথবা বললো যে ইস্যু অর বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য পাবলিশ রিপোর্টস, ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট টেক্সট দ্যাট ম্যাটেরিয়ালি মিসপ্রেজেন্ট দ্য ফ্যাক্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমাদের এবার এমন ভাবে তৈরি করে দাও যাতে মার্কেটের লোকজন, এটা তো লিস্টেড কোম্পানি, মার্কেটের লোকজন হুমড়ি খেয়ে পরে শেয়ারের দাম অনেক বাইরে যায়। মানে প্রেজেন্টেশনটা এমন ভাবে দাও, তুমি তো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, তুমি তো আইএসআই এফআরএস সবকিছু জানো, লটও জানো, ফাঁকফোকর বাই করে এটা একটু এভাবে করে দাও না। তাহলে এই ধরনের কিন্তু ইলিগেল বা কন্ট্রারি টু অ্যাক্ট, ল, টেকনিক্যাল স্ট্যান্ডার্ড, আনএথিক্যাল এই ধরনের কাজ করার জন্য আপনি যখন চাকরি করবেন, আপনাকে এই ধরনের কাজের জন্য অফার দিতে পারে কি পারে না? পারে স্যার। পারে। তাহলে এই ধরনের এগুলো হচ্ছে এথিক্যাল ইস্যুস। এই ধরনের এথিক্যাল ইস্যু আপনি যখন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরিতে থাকবেন এগুলো ফেস করবেন। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন আপনি কি করবেন দেখেন। The accountant in question should evaluate the threats that such situation bring. The accountant may face severe intimidation and self-interest threat if he could lose his job by not complying, and safeguard should be applied. তাহলে আপনি উপরে যে থ্রেট গুলা কথা বলা আছে এগুলো যদি না করেন, আপনাকে ম্যানেজমেন্ট বলে যে ভাই আসসালামু আলাইকুম, ইউ হ্যাভ টু গো। তুমি যদি এটা করতে না পারো, নাও ইউ ক্যান গো, চলে যেতে পারো। তার মানে কি আপনার কি কি ধরনের থ্রেট আছে এখানে? চাকরিটা হারানোর একটা থ্রেট না? জি স্যার। চাকরি হারানোর থ্রেট হলে এটা কি ধরনের থ্রেট হবে? সেলফ ইন্টারেস্ট থ্রেট না? আমার ইন্টারেস্ট, আমি এখান থেকে আর্নিং পাইতাম, টাকা পয়সা পাইতাম, চাকরি চলে গেলাম, এটা পাবো? পাবো? শোনা যাচ্ছে আমার কথা? जी सर এটা কি সেলফ ইন্টারেস্ট থ্রেট? এই উপরে যে থ্রেট গুলোর কথা বলা আছে এগুলো সেলফ ইন্টারেস্ট থ্রেটের মধ্যে পড়তে পারে না? पारे सर আবার এটা হতে পারে তুমি যদি এটা না করো তোমার 6 মাস জেল খাটা লাগবে, তোমার এমন ভাবে মামলা মোকদ্দমায় ফেলে দেবো, তাহলে ওটা কি ধরনের থ্রেট হবে? এটা কি ধরনের থ্রেট হবে? এই আপনার ইন্টিমেশন। আপনার কি বলেন? এগুলো তো ঠাস ঠাস বলতে পারার কথা। একটা সিনারিও চিন্তা করলে তো আপনি বলে দিবেন এটা ইন্টিমিডেশন না সেলফ ইন্টারেস্ট থ্রেট। আপনাদের এই চ্যাপ্টার গুলো পড়ে ফেলছেন? জি স্যার। তো তাহলে বলতে পারেন না কেন? স্যার মিউট করেছেন। সেফগার্ড শুড বি অ্যাপ্লাইড, দিস ইনক্লুড কি কি? এবার আপনি আসেন, আপনি উপরে যে থ্রেট গুলোর কথা বললাম এগুলো আপনি ফেস করতেছেন, নাও আপনি সেফগার্ড নেবেন। কি নেবেন? ফার্স্ট আপনাকে কি বলছে? রিজলভ ইন্টারনালি ইউজিং এ ফাইল ডিসপিউট রেজুলেশন প্রসেস অর অডিট কমিটি। একটা কোম্পানিতে ইন্টারনাল রেজুলেশন প্রসেস থাকতে পারে এই ধরনের ইস্যুর ক্ষেত্রে। ঠিক আছে, ইন্টারনাল প্রসিডিউর, আপনি অডিট কমিটির সাথে, বোর্ডের সাথে, ম্যানেজমেন্টের সাথে বসবেন, বলবেন যে আমাকে যে অফারগুলো দিচ্ছেন আমি এটা করতে পারবো না। কেন পারবো না? অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আই হ্যাভ ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। আমি আমার কোনো ফান্ডামেন্টাল প্রিন্সিপালের সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। এটা আমার একটা শপথের মতো। একজন বিচারক যখন বিচারপতি হিসেবে জয়েন করে তার শপথ আছে না? নিবে? নেয় না? আছে স্যার। তা আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের জন্য ওথ হচ্ছে এটা, এই কোড অফ কন্ডাক্টটা। হ্যাঁ, কোড অফ কন্ডাক্টটা আমি যে পড়ে পাস করতেছি এটাই আমার শপথ। আমার নতুন করে আবার একবারে হাত সোজা করে শপথ নিতে হবে না। বুঝতে পারছেন? তাহলে আমার জি, জন্য স্যার। আইনও এটা, আমার জন্য ল এটা, আমার জন্য মোরালিটি যাই বলেন না কেন, এই কোড অফ কন্ডাক্টটা হচ্ছে আমার জন্য সারা জীবন। তাহলে আপনাকে তাকে বুঝাইতে হবে। আপনি বোর্ডের সাথে, চেয়ারম্যানের সাথে, এমডির সাথে, ম্যানেজারের সাথে বুঝাই বলতে হবে যে অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যা ইচ্ছা তা আমি করতে পারবো না। আমার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে। এর বাইরে কাজ করলে আমার ইনস্টিটিউট আমার এগেইনস্টে চাইলে অ্যাকশন নিতে পারে। ঠিক আছে? তাহলে Yes, প্রথম sir. আমি কি করব? বোঝানোর চেষ্টা করব যে কোন একটা প্রসেসের মাধ্যমে তাকে আমি বোঝাবো যে আমার এটা এথিক্যাল ইস্যু হয়ে যাবে, আমি এই ধরনের কাজ করতে পারবো না। তাহলে 1 নাম্বার বুঝতে পারছি? जी सर এবার আমি ভাই বোঝাইতে ব্যর্থ হইছি। চেষ্টা করছি তাকে। বোঝাইতে পারতেছি না। নাও আই ক্যান সিক অ্যাডভাইস ফ্রম মাই গার্ডিয়ান। গার্ডিয়ান কে আমার? ICB আইসিবি। এখানে আপনি যদি মনে করেন আপনার গার্ডিয়ান ফ্যামিলি না। এখানে আপনার গার্ডিয়ান কে? ICB আইসিবি। আইসিবি থেকেও আমি
যে গাইডলাইন বা যা কিছু পাইছি যেটা দ্বারা আমার এটা সলিউশন হচ্ছে না, দেন আমি কি করব? এরপর তো আমাকে কিছু একটা করতে হবে। আমি কি লিগ্যালি আমি কোনো বিপদ আপদে পড়তেছি কিনা? হ্যাঁ, আইসিবি তে তো আমি আর মামলা করতেছি না। আইসিবি কে আমি জিনিসটা শেয়ার করছি। আমি তাদের কাছে অ্যাডভাইস চাইছি, ভাই এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আমারও তো কোড অফ এথিক্স আছে। আমাকে এই অফার গুলো দিছে, এটা করতে গেলে আমার এথিক্স এর সমস্যা হচ্ছে কিনা, আমি এটা করতে পারি কিনা, আমি কি করব? নাও অ্যাডভাইস মি। এন্ড আইসিবি যে অ্যাডভাইসটা দিচ্ছে, অ্যাডভাইসের বেসিসে আপনি ডিসিশন নিতে পারতেছেন না। কারণ আইসিবি তো আপনাকে লিগ্যাল ওপিনিয়ন দিচ্ছে না। লিগ্যাল ওপিনিয়ন দিচ্ছে আইসিবি, তো লয়ার না। লয়ার No, sir. গার্ডিয়ানের মতো একটা অ্যাডভাইস দিচ্ছে। দেন আপনি ইউ ক্যান গো ফর লিগ্যাল অ্যাডভাইস। ওই যখন আমরা থানায় যাই আরকি, দেখতেছি যে আমি ফ্যামিলির মধ্যে উইদিন দ্য ফ্যামিলি কথা বলে সলভ করতে পারতেছি না। দেন এবার আমার ফ্যামিলি যেই লোকটাকে মানে আমার সমাজের মধ্যে, তাকে ডাইকাও আমি সলভ করতে পারতেছি না। এরপর আমি কোথায় যাব? থানায় যাব না? থানায় যাবো। তো এখানেও আমার প্রবলেমটা একই। আমি ১ম এ উইদিন দ্য ম্যানেজমেন্ট এর সাথে আলাপ করে আমি ট্রাই করলাম, এটা সলভ করার পারি নাই। দেন আমি আইসিবি থেকে অ্যাডভাইস নিলাম, পারি নাই। এবার ৩ নাম্বার অ্যাকশন হিসেবে আই ক্যান সিক কি লিগ্যাল অ্যাডভাইস। আমি কোন একজন লয়ারের সাথে কথা বলে, ভাই এখানে আমার ল পয়েন্ট অফ ভিউ তে আমার কোন বিপদ আপদ হইতে পারে কিনা, আমার কি করা উচিত? আমাকে একটা অপিনিয়ন দেন। ঠিক আছে? অপিনিয়ন নিলাম, Yes, আমার sir. লাস্ট রিসোর্ট হিসেবে ইউ ক্যান রিজাইন ফ্রম ইউর পজিশন। তাহলে এখানে আপনি যখন চাকরিতে থাকবেন, আপনি যখন এথিক্যাল ইস্যুস ফেস করবেন, দেয়ার আর 4 স্টেপস। নাম্বার 1 কি? ফর্মাল ডিসপিউট রেজোলিউশন উইদিন দ্য অর্গানাইজেশন, দেন obtain advice from ICB, then seeking legal advice, এবং ফাইনালি লাস্ট অস্ত্র হিসাবে কি করতে পারি? আমি চাকরিটা ছেড়ে দিতে পারি। Reason. তাহলে এটা সারা জীবন মনে রাখবেন। এটা নাথিং নিউ। প্রফেশনাল লেভেলে গেলে এটা পাবেন, অ্যাডভান্স লেভেলে গেলে এটা পাবেন। এই ধরনের কোয়েশ্চেন আপনার আসবেই। বলবে যে ইউ আর সিএফও অফ দ্য কোম্পানি, তোমাকে ম্যানেজমেন্ট এইভাবে গাইড করছে, তোমাকে এইভাবে আনএথিক্যাল কাজ করতে বলছে, নাও তুমি কি করবা ইন দিস সিচুয়েশন? তখন আপনি এটা বলবেন, আমাকে যেই ম্যানেজমেন্ট যে গাইড করছে, যেটা আমার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এর সাথে যায় না, এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আমি এটা করতে পারি না। তো ইন দিস সিনারি আমি এই কাজটা করব। ১ম এ আমি ম্যানেজমেন্টকে বোঝানোর চেষ্টা করব, ভাই এটা আমার কাজ না, এটা আমার কোড অফ এথিক্স আমাকে কখনোই এলাও করবে না। আর যদি আমার ম্যানেজমেন্টের সাথে আমি বুঝাতে ব্যর্থ হই, দেন আমি আইসিবি থেকে অ্যাডভাইস নেব, আইসিবি কে লিখবো, আমি তোমার একজন মেম্বার, হ্যাঁ, আমি এই ধরনের এথিক্যাল ইস্যু ফেস করতেছি আমার চাকরিতে, আমি এখন কি করব? অ্যাডভাইস দাও। এটা যদি না পারি, ৩ নাম্বার অস্ত্র হিসেবে আমি কি এটা লিগ্যাল ওপিনিয়ন নিব লয়ার থেকে, ৪ নাম্বার অস্ত্র হিসেবে আমি চাকরি ছেড়ে দিব। এটা হচ্ছে আমার সমাধান। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, ডিসক্লোজার অফ কনফিডেন্সিয়াল ইনফরমেশন। ওই যে বললাম কনফিডেন্সিয়ালিটি মেইনটেইন করতে হবে অলওয়েজ। আপনি কোন কিছু ডিসক্লোজ করতে পারবেন না বাইরে। তো আপনি কখন ডিসক্লোজ করতে পারবেন? এখানে একটা গাইডলাইন দেয়া আছে। ইনফরমেশন রিকোয়ার্ড ইন দ্য কোর্স অফ প্রফেশনাল ওয়ার্ক শুড অনলি বি ডিসক্লোজড where consent has been obtained from the client, employer or other proper source. আপনি ক্লায়েন্টের ইনফরমেশন ডিসক্লোজ করতে পারবেন, তবে বিফোর দ্যাট ইউ হ্যাভ টু obtain consent from your client. ভাই তোমার ইনফরমেশনটা কি আমি মার্কেটে ডিসক্লোজ করতে পারি কিনা? মানে আপনি ইনফরমেশনটা কোনোভাবে ডিসক্লোজ করা দরকার। কেউ চাচ্ছে বা আপনার কাছে কেউ চাইতেছে। তাহলে আপনার ১ম কাজ হচ্ছে, আপনাকে একটা টেলিভিশন চ্যানেল বলল যে, "ভাই তুমি তো এখানে অডিট করছো, এখানে এটা নিয়ে এদের নিয়ে কিছু কথা শোনা যাচ্ছে। এটা কি তুমি একটু অপিনিয়ন দিবা কিনা? এটা কি তুমি কি দেখছো?" দেন আপনি চাইলে তাকে দিতে পারেন না, আপনি যদি এরকম আনএথিক্যাল কিছু না পান। তবে আপনি মানে বিফোর ডিসক্লোজার আপনি ইউ ক্যান হ্যাভ কনসেন্ট ফ্রম ইউর ক্লায়েন্ট। আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে, "আমাকে এভাবে জিজ্ঞেস করতেছে, তুমি যদি পারমিশন দাও তাহলে আমি আই ক্যান ডিসক্লোজ।" এখন আসেন, দেয়ার ইজ এ লিগ্যাল ডিউটি। এটা হলো একটা কেস। আপনি কোন কিছু ডিসক্লোজ করতে গেলে তার পারমিশন ছাড়া, এটা যেহেতু তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আপনি অডিট করছেন। আপনি চাইলে তার কোন ফাইন্যান্সিয়াল, নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বাইরে ডিসক্লোজ করতে পারবেন না। তবে সে যদি আপনাকে পারমিশন দেয়, হ্যাঁ, ইউ ক্যান ডিসক্লোজ, তাহলে আপনি ডিসক্লোজ করতে পারেন। কারণ হচ্ছে দেখেন, তার বিজনেসে অনেক কম্পিটিটর আছে। এখন আপনি ডেটল কোম্পানির করলেন, অডিট করলেন। এন্ড তার কেয়া কসমেটিক আছে, তার আরো সাবান আছে না? পাশাপাশি অনেক সাবান থাকতে পারে না? তারা তার কম্পিটিটর না? তার তো কনফিডেন্সিয়াল অনেক কিছু আপনি জেনে গেলেন, তার কস্টিং, তার সেলস প্রাইস, তার মেকানিজম অনেক কিছু জানলেন। দেন আপনি একটা থেকে অডিট করে এসে কি আপনি আরেকটাকে সব বলে দিবেন? তাহলে তারা বিজনেস বেনিফিট পেয়ে যাবে না? Yes, sir. এজন্য চাইলে আপনি কিন্তু ডিসক্লোজ করতে পারবেন না। তবে আপনি কোন কিছু ডিসক্লোজ করতে পারবেন যদি আপনি তার থেকে নেন, পারমিশন নেন। ইফ দেয়ার ইজ এ পাবলিক ডিউটি টু ডিসক্লোজ, আপনি দেখলেন যে না, এটা আর পারমিশন নেওয়ার বিষয় না, এটা আপনার নাগরিক দায়িত্ব। নাগরিক দায়িত্ব এটা ডিসক্লোজ করা। সে এমন একটা কাজ করতেছে, সেটা এখন আপনার দায়িত্ব হয়ে গেছে বাইরে ডিসক্লোজ করা। দেয়ার ইজ এ লিগ্যাল অর প্রফেশনাল রাইট অর ডিউটি টু ডিসক্লোজ। আপনার যদি একটা আইনগত অধিকার থাকে, আইন যদি আপনাকে এমন কোন অধিকার দেয় তুমি এটা করতে পারো, তখন আপনি পারবেন। ঠিক আছে? Yes, sir. ওকে। এখন পাবলিক ইন্টারেস্ট কি?
আপনি বলেন যে ভাই জনস্বার্থে তো আমি এটা পাবলিশ করতে পারি। তাহলে জনস্বার্থ জিনিসটা কি? জনস্বার্থের আবার ডেফিনিশন দেয়া আছে। ডিফিকাল্ট জাজমেন্ট আর রিকোয়ার্ড বাই অডিটর as to whether the public interest override the duty of confidentiality. তাহলে এখানে বলতেছে যে ভাই জাজমেন্টটা তো ডিফিকাল্ট। তুমি জনস্বার্থে যে কনফিডেনশিয়ালিটি ভঙ্গ করতে পারবা, মানে জনস্বার্থ যে কনফিডেনশিয়ালিটির ঊর্ধ্বে এটা জাজমেন্ট তো তোমায় করে নিতে হবে। Usually assurance provider should take legal advice on that matter. যদি এই ধরনের ম্যাটার অ্যারাইজ হয়, আমি whether I can disclose or not, সেক্ষেত্রে আমি প্রফেশনাল অ্যাডভাইস নিতে পারি যে ভাই এটা কি আমার কনফিডেনশিয়ালিটি ব্রিচ হবে কিনা। ঠিক আছে? A professional accountant acquiring or receiving confidential information in the course of his or her professional work should neither use nor appear to use that information for his or her personal advantage or for the advantage of a third party. তাহলে আপনি ডিউরিং দ্য অডিট কোনো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আপনার নিজের স্বার্থে, আপনার ফ্যামিলির স্বার্থে, কোনো থার্ড পার্টির ইন্টারেস্টে বা বেনিফিট নেওয়ার জন্য কোনোভাবে ডিসক্লোজ করতে পারবেন না। তাহলে আমাদের মোটামুটি এতটুকু শেষ। আসলে আমরা সার কথা হচ্ছে এই ৩টা চ্যাপ্টারের স্যাম্পল কোয়েশ্চেন লাগবে না, এগুলো আপনাদের বইতে আছে, আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমার মূল কথাটা হচ্ছে এই চ্যাপ্টারের সারমর্ম হচ্ছে আপনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টের ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা কি, আমার কোড অফ এথিক্সটা কি রুল বেস নাকি প্রিন্সিপাল বেস, একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আমার কোন ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো মানতে হবে, আমি ইন্ডিপেন্ডেন্টলি অডিট করার ক্ষেত্রে আমার কি কি থ্রেড আছে, থ্রেড গুলোর প্রকারভেদ কি, এবং এই থ্রেড গুলা আমি কখন ইয়ে করতে পারি, এই সেফগার্ড কখন নিতে পারি, কি কি সেফগার্ড আছে সেটা বলা আছে। এরপরে হচ্ছে আমি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে বা আমি যখন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে কোনো এথিক্যাল ইস্যু ফেস করি সেটা সলভ করব কিভাবে, এবং আমি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে যদি কোনো এথিক্যাল ইস্যু ফেস করি মানে সার্ভিসে বাইরে চাকরি করার সময়, তাহলে আমি সেটা সলভ করব কিভাবে, আর আমি কনফিডেন্সিয়াল ইনফরমেশন আসলে পাবলিশ করতে পারি কিনা মার্কেটে। এটাই হচ্ছে আসলে মূলত মেজর কথা আর কি এই ৩টে চ্যাপ্টারের। ঠিক আছে? জি স্যার। স্যার স্লাইডটা দিয়ে দিলে স্যার ভালো হতো। আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। বলেন এখানে কি কোনো যেহেতু একবার করছেন আমার তো মনে হয় না অত ঝামেলা থাকার কথা। কোনো আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ আছে এই চ্যাপ্টারে আর? নো স্যার। না স্যার ওটা আসসালামু আলাইকুম। স্যার কিছু প্রশ্ন প্র্যাকটিস করলে হতো না স্যার? হ্যাঁ কি বললেন? স্যার ওভারঅল আসসালামু আলাইকুম। কোশ্চেন প্র্যাকটিস করলে ভালো হতো। এগুলো তো কোয়েশ্চেন দিয়ে দিছি আপনাদেরকে আমি এই ৩টে চ্যাপ্টার কোয়েশ্চেন আছে। আমি প্রথমে যেটা দিয়েছিলাম ওইখানে অনেক প্র্যাকটিসিং কোয়েশ্চেন, প্র্যাকটিস করার জন্য অনেক কোয়েশ্চেন আছে। আপনার সাথে প্র্যাকটিস করতে যাচ্ছেন স্যার, স্লাইডটা দিয়ে দিছি। হ্যাঁ মানে আপনার সাথে প্র্যাকটিস করতে যাচ্ছেন। আমার সাথে কোনটা বুঝেন না ওটা আমাকে জিজ্ঞেস করেন। হয়তো নাই। আপনি বুঝে ফেললে তো প্র্যাকটিস করার দরকার নাই, যেটা বুঝবেন না ওইটা প্র্যাকটিস করবেন, যেটা বুঝেন না ওইটা জিজ্ঞেস করবেন। জি স্যার। আর আপনাদের আরেকটা ক্লাস আছে না এখন? জি স্যার, 7:30 আরেকটা আছে। একটা ক্লাস আছে 6 মিনিট জি আছে। স্যার। হ্যাঁ সময় নাই তো। আপনি যেটা বুঝেন না আমাকে জিজ্ঞেস করেন, অসুবিধা নাই। সময় জি তো স্যার। হাতে নাই। তা এতদিন বসে আছেন কি জন্য? কোশ্চেন তো কই করেন নাই। কোয়েরি থাকলে জানাইতেন আরো আগে। এরপরে জানাইয়েন কোনো বুঝতে অসুবিধা হলে কোনো কিছু।
স্যার এটা তো লাস্ট ক্লাস স্যার আমাদের অ্যাসুরেন্সের। আমার ক্লাস আগেই শেষ হয়ে গেছে, এটা এক্সট্রা ক্লাস ছিল। জি স্যার এটা তো ফিজিক্সের extra পার্টটা class। আমার পড়ানোর কথা না, এটা মামুন ভাইয়ের থেকে শেষ হওয়ার কথা। আচ্ছা স্যার দোয়া করেন আমাদের জন্য স্যার। আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। ভালো করে দেন, পড়েন, জাস্ট একটু যা পড়ছেন এটা একটু রিভিশন দিয়ে যান, পাস হয়ে যাবে। অ্যাসুরেন্সে ওরকম আটকে না, অ্যাসুরেন্সে পাসের রেট অনেক হাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।